সিডি আসেনি, পেন ড্রাইভ আসেনি, এখন তো আবার চিপ এসছে। যখন টেপ রেকর্ডার ছিল একমাত্র বিনোদনের গান শোনার একমাত্র সম্পদ, তখন অনুপ জালোটার কথাই গানগুলো আমরা শুনতাম ক্যাসেটের মাধ্যমে। খুব ছোটবেলাকার কথা বলছি। তারপরে আরেকটু বড় হয়ে অনুপ জালোটা যখন বহরমপুরে এলেন, সাথে তার এই গান শোনার সৌভাগ্য আমাদের কয়েকজনের হয়েছিল। আর একবার শুভেচ্ছা জানাচ্ছেন বৃন্দকে। এবারে আমরা স্বাগত ভাষণ শুনব। স্বাগত ভাষণ দেবে নিহারুল ইসলাম। আমরা তার আগে নিহারুলের যে আব্বা রফিকুল ইসলাম, আমাদের মাস্টারমশাই শিক্ষক, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আপনারা অনেকেই জানেন, সকলেই জানেন, অতি সম্প্রতি বোধহয় ডিসেম্বর মাসে নিহারুলার মাতৃবিয়োগ হয়েছে। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, ডায়াবেটিস ছিল। দীর্ঘ 6 মাস ধরে নিহারুলার মাকে, মানে কাকিমাকে আমি 2 বেলা ইনসুলিন করতাম, ইঞ্জেকশন। খুব কাছের মানুষ হয়ে উঠেছিলাম, অনেক গল্প করতাম ইনসুলিন দেওয়ার পর, অনেক পুরনো দিনের কথা শুনতাম। ঘটনাটা শোনার পর হঠাৎ করে সকালবেলা হিন্দি শুনলাম, খুব আঘাত হয়েছিলাম মনে। কাকিমার স্বীকৃত কেউ আমি আরেকবার শ্রদ্ধা জানাচ্ছি। সংস্কৃত গল্প অবসরে থাকার কারণে হোক বা যোগাযোগ করতে তিনি আগ্রহী ছিলেন না বলেই হয়তো সেরকম জায়গা পাননি। কিন্তু তার টানেই আমার লিখতে আসা। দেশ পত্রিকায় তার পাখি গল্প প্রকাশিত হয়, দেশ পত্রিকা বাড়িও নিয়েছি। যখন গ্রামের বাড়িতে থাকতাম, 2.5 টাকা দাম। অরণ্যদেব আমার খুব প্রিয়, তখন করতাম। তারপর পৃষ্ঠা উঠতে ওই পাখির একটা ছবি আছে, গল্পের নাম লেখা পাখি আছে, আর নিচে লেখা আছে অলক সন্ধ্যা। ওরা নামটা চিনিস? এমন না। কে বলতো? মাস্টারমশাই। আর কোন মাস্টারমশাই? বলছে তোর স্কুলে সব থেকে সুন্দর সুদর্শন যে মানুষটি সে। আপনারা অনেকেই জানেন অলক সন্ধ্যার পরবর্তীকালে আমাদের বন্ধু হয়ে গেছিলেন আর কি। মাস্টারমশাইয়ের সঙ্গে সিগারেট খাওয়া যায় না, তিনি নিজেরাই সিগারেট খাওয়ার অভাব করতেন। আমরা মাঠে বসে বাবা খেতাম, চা খেতাম, সিগারেট খেতাম। সেটা রিটায়ারমেন্টের পরে, যদিও অফারটা আগেই এসেছিল। তো যতদিন স্কুলে পড়েছি ততদিন বা তারপরেও আর কি আড্ডাতেও আমি খাইনি তখন। আমি বললাম আপনি যদি রিটায়ারমেন্ট করবেন সেদিন খাবো। রিটায়ারমেন্ট করার পর 3 দিন না 4 দিন উনি আসেনি আমার আড্ডায়। তো তারপর তিনি রিটায়ারমেন্ট সিগারেট নিয়েছে। আজ বলছে নিরন্তর কথা রাখতে হবে, তুমি একটা কথা দিয়েছিলাম। ঠিক আছে, চা বলা হলো, চা খেলাম, সিগারেট খেলাম। তারপর আমি বললাম আপনি 4 দিন কোথায় ছিলেন? বলছে আসলে এতক্ষণ টাকা পেতাম, এখন পেনশনে ক টাকা পাবো, অর্ধেকেরও কম হয়তো, তার জন্য মন খারাপ করে বাড়িতে বসেছিলাম। যাক, রসিকতা, এরকম রসের মানুষ তিনি ছিলেন। তো তাকে নিয়ে খোঁজটা শুরু করার কথা। ইতিমধ্যে তিনি চলে গেলেন আমাদের মধ্যে থেকে। খোঁজের প্রথম অনুষ্ঠান খুব দুঃখের সঙ্গে 1 জুলাই বোধহয় মারা গেছিলেন, 4 জুলাই জেল মাঠে আমরা তার স্মরণ সন্ধ্যা পালন করেছিলাম। তো যাকে পরবর্তীতে আমরা খোঁজ থেকে সম্মাননা দেওয়া শুরু করি, কয়েকজনকে দিয়েছিলাম স্থানীয় বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের জন্য। 2011 সালে আব্বার মৃত্যুর পর নবানন্দা বললেন যে নিরানন্দ লাভ বলে যাবো, যে কারণে হোক না কেন। তো কখন? দোলের সময়। আমি দোলের 2 দিন টাকা করা হবে। ঠিক আছে। আমি ভেতর নবানন্দাকে আব্বার নামে পুরস্কারটা দেব আলোচনা করলাম কয়েকজনের সঙ্গে। নবানন্দা এলেন, তাকে বলতে ভয় পাচ্ছি। রাত্রে 8টায় নবানন্দাকে বলেই ফেললাম। তো বললো আমার বংশে মাস্টারমশাই নামে একটা পুরস্কার, সেটা আমি নেবো, এটা তো গর্বে, ভয় করার কি আছে। তো যাই হোক, নবানন্দা চলে গেছেন। তারপরে গেলেন ভট্টাচার্য, পরে রবিদা আমাদের মধ্যে নেই। তারপরে তিলোত্তমা, শাহজাহান ফেরদাউস, জাকির তালুকদার বাংলাদেশ থেকে, বিপুল দাস, স্বপ্নময় চক্রবর্তী, সাধন চট্টোপাধ্যায়, বোট বৈরাগী, সন্দীপ দত্ত, জয়া মিত্র, হামিদ কায়সার, মুর্শিদ এম, অহনা বিশ্বাস। এবারে আমরা ভাবছিলাম কি করব।
রয়েছে চন্দননগরের সুকান্ত আজকে আসার কথা ছিল, আসতে পারেনি শরীর খারাপের জন্য। সুকান্ত, জঙ্গপুরে নুরুল মর্তুজা, কৃষ্ণেন্দু, বহরমপুরে দু একজন, এই সবাই মিলে আমরা একটা ঠিক করি যে কাকে দেওয়া যায়। তো বিচয়িতের সঙ্গে প্রথম কথা হতে গিয়ে বিষয় বললো, আমি কি বলবো? তুমি বলো। আমি সাহস পাচ্ছি না আমি বলতে। অনিতা দিকে আমি জানি লেখিকা হিসেবে তার মহানদী, তার ছোট গল্প বেশি পড়েছি, উপন্যাস বেশি একটা পড়িনি আমি। তো ঠিক ওই রকম একটা জীবনযাপনের পরে প্রান্ত জীবন খুঁজে বেড়ানো, দীর্ঘদিন কর্মরত অবস্থায় বসে দেখেছেন সেখানকার প্রান্ত জন্মানুষ্ঠিকে উঠিয়ে নিয়ে এসেছেন তার লেখায়। তো বিষয় বললো, আমি দায়িত্ব নিচ্ছি বলা। বললো কিছুক্ষণের মধ্যেই অনিতা দিল ভাই ফোন, বললো এত ভালো খবর আপনার অন্যের মুখ থেকে শুনতে হবে, আমি যাব। তারপরে সুকান্ত, রজত রয়েছে, আমার বন্ধু রজত চৌধুরী, সেই আড়ালের লেখক, আড়ালে আছে আমি আজকে ওর একটা আনন্দবাইয়ের প্রতিবেদন বেরিয়েছিল, অন্তরালের লেখক। অনেক লেখক মুখ দেখাতে ভালোবাসেন না, সেরকম প্রকৃতির। কলকাতায় গেলে মানে আমি রজতের সঙ্গে কারোর সময় দিই না দিই, রজতের সঙ্গে অন্তত একটু দেওয়ার চেষ্টা করি। তার একটা গাড়ি আছে, সে গাড়িতে আমাকে শিয়ালদা পৌঁছে দেয় বা শিয়ালদা থেকে উঠিয়ে নিয়ে যায়, সে থেকে ট্যাক্সি ভাড়াটা বেঁচে যায়। ইভেন আমরা বিভিন্ন রেস্তোরাঁয় খাই টাই, সে পয়সাও আমাকে খরচ করতে চাই না, রজত নিজেই খরচ করে। কি পেয়েছে আমাদের আমি জানি না। অর্পণের সঙ্গে সদ্য আলাপ, অর্পণ রজতের বন্ধু, আমার তার সঙ্গে দেখা হয়নি। অনুষ্ঠান তার পাশে মৌলানা আজাদ কলেজের অধ্যাপক, আর কাফি তো আমাদের ভাই, বহরমপুরের ছেলে, যাদবপুরের স্বনামখ্যাত অধ্যাপক। তো তার বক্তব্য একটা বিশাল আকর্ষণ, আপনারা যারা আছেন শুনবেন তাহলে বুঝতে পারবেন আমার কথায় কিছু নেই। তো এভাবেই এবারে 12 বছর এই বড় আকারের এই অনুষ্ঠানটা একটা যুগ প্রায় আজকে অতিক্রান্ত হতে যাচ্ছে এই অনুষ্ঠানে বা বাংলা সংস্কৃতি জগতে। এই জন্য আমি আনন্দিত, যারা এসেছেন তাদের কাছে কৃতজ্ঞ, আপনারা যারা এসেছেন আপনাদের কাছে কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা, অনুষ্ঠান উপভোগ করুন। ধন্যবাদ। সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা, কাগজ কলম, স্কুল রোড, লালগোলা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। রফিকুল ইসলাম স্মৃতি খোঁজ পুরস্কার 2000 সাহিত্যের সীমানা সম্প্রসারিত হয়েছে। বাঙালি পাঠকের সাথে আপনি উন্মোচিত করেছেন নতুন এক জগৎ। প্রায় অজানা অচেনা এক ভারতকে আমরা প্রত্যক্ষ করেছি আপনার স্মৃতির মাধ্যমে। আপনার সাহিত্য পাঠে আমাদের ভারত দর্শন স্পষ্ট হয়ে ওঠে ভারতবর্ষের রাজনৈতিক এবং মানবিক মানচিত্র। প্রকৃত প্রস্তাবে আপনার রচনাগুলি আধুনিক এক ভারত কথা। ঐতিহাসিক আপনি তার অন্তঃস্থলে গিয়ে প্রত্যক্ষ করেন। ঐতিহাসিক সময়ধারাকে কিভাবে আখ্যানে পরিণত করতে হয় তা আপনি জানেন। আপনার অনন্য সাহিত্যকর্মের সঙ্গে এই জীবন দর্শনে আমরা সমৃদ্ধ, চির কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা স্বরূপ আমরা আপনাকে রফিকুল ইসলাম স্মৃতি খোঁজ পুরস্কার 2022 সম্মানিত করছি। আপনি আমাদের এই সম্মান গ্রহণ করুন। আপনার সুদীর্ঘ লেখক জীবন কামনা করুন। শ্রদ্ধামানত নিহারুল ইসলাম সম্পাদক, জাহাঙ্গীর মিয়া উপদেষ্টা, প্রদীপ ভৌমিক সভাপতি। নমস্কার। তুলে দেব স্মারকটি তুলে দিচ্ছেন সাবিমা জাহান।
তৈরির কারিগর হিসেবে আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং অবশ্যই রফিকুল ইসলাম শ্রী খোঁজ স্মারক বক্তৃতা 2022-এ আপনাকে বক্তা হিসেবে পেয়ে আমরা নিজেদের কৃতার্থ ধন্য মনে করছি। আপনি আমাদের এই সামান্য সম্মান গ্রহণ করুন। শ্রদ্ধাবনত সম্পাদক নিহারুল ইসলাম, উপদেষ্টা জাহাঙ্গীর মিয়া। আমাদের প্রিয় মানুষ আব্দুল কাফির হাতে আমরা স্মারক তুলে দেব। স্মারক তুলে দেবেন লালগোলার বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় জাহাঙ্গীর আলম। সেই তারিখটা যতদূর মনে আছে আমার, খুব ভোরবেলায় আনন্দবাজার পত্রিকা বাড়িতে দিয়ে গেল এবং দীর্ঘদিন থেকে আমরা জ্ঞানত দেখি আমাদের বাড়িতে দেশ পত্রিকা নেওয়া হয়। তার প্রচ্ছদটা একটু অন্যরকম দেখলাম। 2রা নভেম্বর 2021-এ যে দেশ যেটি প্রকাশ করা হয়েছে সেই তাতে একটা কালো রং, হঠাৎ করে ঘুমের চোখ তো দেখছি জিভ বেরিয়ে আছে, সহজেই বোঝা যায় আমাদের যে শক্তিময়ী মা কালী যে ছবি, কালীর ছবি, তাতে নিচে লেখা আছে কালী কেমন, রমণী গেরিলা জীবন। দুপুরবেলায় এক নিঃশ্বাসে লেখাটি পড়লাম, মনে হল নারী শক্তির একটা, নারী যে একটা অন্যতম শক্তি, সেইখানে সেই লেখার মধ্যে উল্লেখ আছে। লেখক অনিতা মুখার্জি। তার খুব কম লেখা আমি পড়েছি, কিন্তু বললাম এক নিঃশ্বাসে পড়া, এটাই বোধহয় অনিতাদের লেখার বৈশিষ্ট্য। দিদি নমস্কার। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি স্মারক বক্তৃতা যিনি দেবেন অধ্যাপক কাফি এবং আমার বন্ধুরা বিশ্বজিৎ, অর্পণ আর রজত যারা মঞ্চে আছে এবং আপনারা যারা বিশিষ্ট পাঠক এবং এই অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ, সম্পাদক সকলেই উপস্থিত হয়েছে। তাদের বলি যে আমি যদি অভিভাষণ দেওয়ার কথা পুরস্কার প্রাপকের, অভিভাষণে আমি ঠিক দক্ষ নই। আমি কিছু কথা বলবো নিজের মতো করে, বলাটা আমার ঠিক যাকে স্ট্রং পয়েন্ট বলে সেটা নয়। আমি লিখতেই খুব বেশি স্বচ্ছন্দ, কিন্তু মাঝে মধ্যে আমাদের বলতেই হয়। বিশেষ করে যে প্রশাসনে আমি দীর্ঘদিন কাটিয়েছি সেখানে একটা বিরাট সুবিধা হচ্ছে শ্রোতাদের ক্যাপটিভ অডিয়েন্স হিসেবে বন্দি করে রেখে তাদের সামনে কথা বলা, কিন্তু পালাতে পারে না সভাপতি। তো আমি সেরকম বক্তৃতা এখানে দিতে চাই না। প্রথমেই বলি যে খুবই আপ্লুত বোধ করছি, অভিভূত বোধ করছি এবং এই যে আজকের পুরস্কার আমি আনন্দিত চিত্তে বিনীতভাবে গ্রহণ করছি। আমাদের মতন যারা লেখেন এবং এমন সব লেখা লেখেন যার আমি বলবো বিনোদনমূলক লেখা নয়, এমনকি যে ধারা এখন বাংলা সাহিত্যে খুব জনপ্রিয় হচ্ছে, কিছুটা রহস্য, রোমাঞ্চ, ক্রাইম, অশরীরী, ভূত, এসব কিছুই নয়। সাধারণ মানুষের সুখ দুঃখের গল্প এবং আমাদের দেশ এখন যে অবস্থা দিয়ে যাচ্ছে সেই সময়ের কিছু কথা, সেই সময়ের মানুষের জীবনের কিছু দ্বন্দ্ব, রাষ্ট্রের সঙ্গে মানুষের দ্বন্দ্ব এবং সংঘাত,
এইসব কথাই আমার লেখায় উঠে আসে। আমি চেষ্টা করেছি এই যেমন আপনাদের সাহিত্য পত্রিকা খোঁজ, আমিও তেমন এই খোঁজে থাকি এবং থেকেছি সারা জীবন। আজকে পুরস্কার অনুষ্ঠানের একজন মূল ষড়যন্ত্রী বিশ্বজিৎ পান্ডে এখানে বসে আছেন, তাকেও আমি ধন্যবাদ জানাই। তিনি প্রথম আমার সঙ্গে কথা বলেন এবং তাকেও আমি বলেছিলাম আসলে এটা খুবই আমাদের কাছে কতখানি যারা লেখালেখির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত নন তারা হয়তো জানেন না। এখানে যে লেখকরা আছেন এবং নিহারুল নিশ্চয়ই জানবেন যে আমাদের জীবন কিন্তু খুব নির্জন। আমরা যে লেখালেখি করি তার বিশেষ কোনো স্বীকৃতি বা বড় কোনো সম্মানের আশা আমরা করতে পারি না। লেখালেখি কাজটাই এমন, মানে একটি ডকুমেন্টারি চিত্র নির্মাণ করে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এমন তরুণ চিত্র নির্মাতাকে আমি চিনি, একটা গোল্ডেন ডিস্ক করে রাতারাতি যশস্বী হয়ে গেছেন এমন গানের মানুষকে চিনি। কিন্তু আমরা তারা লিখি, আমরা ওই কাগজ কলম, এখন তো কম্পিউটার কিবোর্ড এই সম্বল করে দশকের পর দশক আমরা লিখে যাই। কারা যে আমাদের লেখা পড়েন, কেন পড়েন কিছুই জানি না, এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ যারা আমাদের লেখা পড়েন এবং হয়তো সবসময় বলে উঠতে পারেন না যে লেখা থেকে কি পেলেন, কিন্তু আমাদের সঙ্গে থাকেন। এই যে দীর্ঘ নির্জন যাত্রা, এই দীর্ঘ নির্জন যাত্রা পথে যখন মাথার উপরে সূর্যের খর তাপ, তখন এই যে একটা পুরস্কার, যে পুরস্কারের পিছনে কোনো রকম রাজনীতি বা কোনো স্বার্থবুদ্ধি বা কোনো উদ্দেশ্য নেই, এরকম একটি পবিত্র পুরস্কার তখন হাতে এসে পড়ে, তখন মনে হয় যেমন, জানি না এটা আপনারা কখনো অনুভব করেছেন কিনা, দীর্ঘ যখন রোদের তাপ বাড়ে চৈত্রের শেষে, তখন পথ চলতে চলতে দেখবেন, এটা আমি যেখানে কাজ করতাম সেখানে গ্রামের গঞ্জে ছিল, সেটা হচ্ছে এটাকে জলসত্র বলতো। জলসত্রে জলের জ্বালা নিয়ে লেবু আর চিনি নিয়ে একজন বসে থাকেন, মহিলা এবং পুরুষ, এবং যাদের জল তেষ্টা পায় তাদের হাতে এক গ্লাস জল বা শরবত তুলে দেন। তো এই যে পুরস্কার পাওয়া, এটা সেই রকম, মানে আমাকে লেখায় জীবিত রাখা, আমাকে লিপ্ত রাখা এবং আমাকে আরো একটু এগিয়ে যেতে সাহায্য করা। এই যে পুরস্কার, যার নামের পুরস্কার, তিনি একজন অসামান্য মানুষ ছিলেন, আমাদের স্বর্গত শ্রী রফিকুল ইসলাম। তিনি বড় শিক্ষক ছিলেন, মানব দরদী ছিলেন, ছাত্রছাত্রীদের স্নেহ করতেন, এবং তার স্মৃতিতে এই পুরস্কার, সেই পুরস্কারের তিনি এই যে ভাবনাটি তিনি তৈরি করেছেন, নিহারুল ইসলাম, তিনি নিজে একজন লেখক এবং তার বহু অন্যান্য গুণ আছে, যার একটা দিক হচ্ছে মানুষের সঙ্গে নিজেকে সবসময় মিলিয়ে রাখা। তো এদের কাছ থেকে যে পুরস্কার এসেছে, সেই পুরস্কারের মূল্য আমার মতন একজন লেখক, যার কাছে লেখকত্ব বা বাংলা ভাষার প্রতি দায়বদ্ধতা একটি শুদ্ধ আবেগ, মানুষের প্রতি ভালোবাসা আমার লেখার পাথেয়, যে আমার কাছে এই পুরস্কারের মূল্য অপরিসীম। আমি আরো একবার বলি যে আমি কৃতজ্ঞ চিত্তে এবং আনন্দিত চিত্তে এই পুরস্কার গ্রহণ করছি। অনেক মাঝখানে 2 বছর খুব অনিশ্চয়তার মধ্যে কেটে গেছে। আমরা অনেক মানুষকে হারিয়েছি, অনেক বন্ধুকে হারিয়েছি, অনেক কিছু ঘটেছে, এবং সবচেয়ে যা কঠিন হয়েছে তা আমাদের দেশের সাধারণ মানুষের জীবন। শ্রমজীবী মানুষ কাজ হারিয়েছেন, দারিদ্র্যে নিক্ষিপ্ত হয়েছে ভারতবর্ষের অসংখ্য মানুষ, অর্থনৈতিক বৈষম্য বেড়েছে। এই সমস্ত কিছুই লেখার মধ্যে ঘুরে ফিরে নানাভাবে আসতে থাকে। আজকের পুরস্কারের বিষয়ে একটি কথা বিশেষ করে বলার আছে আমার, যেটা এই পুরস্কারকে অন্যান্য সমস্ত সাহিত্য সম্মানের থেকে সম্ভবত আলাদা করে রেখেছে। পুরস্কার তো মঞ্চে হয়, সেখানে যে পদ্ধতিগুলি হয় এরকমই, হয়তো মানপত্র পড়া বা একটি স্মারক দেওয়া, পুরস্কার দেওয়া, কিন্তু এখানে পুরো জিনিসটি একটি হাতে বোনা, একটি হাতে তৈরি শিল্পের মতো। এই যে পুরস্কার আমি পেলাম বা এর প্রস্তুতি হচ্ছে, ভাবনা চলছে, পুরোটাই আমি চোখের সামনে দেখতে পাচ্ছি।
এর মধ্যে কোনো আড়াল নেই। এইটা একটা খুব অসামান্য অভিজ্ঞতা আমাদের জন্য, কারণ আমি কলকাতায় থাকি। কলকাতায় থেকে আমি সারা ভারত ঘুরে বেড়াই নিজের মতো করে। কলকাতা থেকে আমি লালগোলা এসেছি একটু পুরস্কার নিতে, এবং এটাই এই পুরস্কারের শর্ত যে এখানে আসতে হবে। কেন এখানে আসতে হবে? তার কারণ শুধুমাত্র এই নয় যে নিহারুল ইসলাম এবং তার পরিবার এখানে থাকেন। এটা আমার চোখে, আমার অনুভবে এমন একটি জিনিস যা নিহারুল ইসলাম চান যে তিনি যে ভূমির সন্তান, যে মৃত্তিকায় তার শিকড়, তার লেখালেখি যেখান থেকে উঠে এসেছে, আমরা যারা সম্মানিত হচ্ছি তারা সেই ভূমিকে যেন চিনি, সেখানকার মানুষদের যেন চিনি। এই জন্যে এর জন্য সময় হাতে নিয়ে আসতে হয়, আগের দিন আসতে হয়, পরের দিন ভোরে আজকে যেমন আমরা গেলাম পদ্মার কাছে গেলাম, তারপরে কাঁটাতারের বেড়ার কাছে গেলাম। এই যে পুরো জিনিসটা, এটার মধ্যে একটা অসাধারণ, আমি বার্তা কথাটা বলবো না, বার্তা কথাটা খুব সীমিত, এর মধ্যে একটা চেষ্টা আছে যে যিনি আজকে উপস্থিত হয়ে পুরস্কার নিচ্ছেন তার সঙ্গে যেন এই অঞ্চলের মৃত্তিকার সঙ্গে আমার একটা সেই পুরস্কার প্রাপকের একটা সংযোগ ঘটিয়ে দেওয়া হচ্ছে। এবং সেই সংযোগটা কেবল একদিনের নয়, কারণ আজকে আমি যা দেখলাম এমন নয় যে আমি দেশে খুব কম দেখেছি, কিন্তু এটাও আমার কাছে বহু ভাবনা এবং বহু চিন্তার একটা বিষয় হয়ে রইল। আজকে সকালে একটু কুয়াশা ছিল এবং নিহারুল সকাল থেকেই বলছিলেন যে বৃষ্টি পড়বে, পড়লো, তাই মানে ওকে খুশি করার জন্য বৃষ্টি পড়লো, ফলে আমাদের ওই আমের বাগানে যাওয়া হলো না। কিন্তু আমরা এই বৃষ্টির মধ্যে একটা অদ্ভুত কুয়াশা ছিল, সেই কুয়াশার মধ্যে দিয়ে নদীকে দেখছিলাম, তারপরে ওই কাঁটাতারের বেড়া এবং সেখানে যা হয় রক্ষীরা ছিলেন, এবং আমাদের দেশের মানুষ যারা অন্য ভূখণ্ডে, সেই ভূখণ্ড হলো আমার দেশ, কারণ আমার বাবা মা তখনকার খুলনা জেলার মানুষ ছিলেন। তারা 1947-এ দেশ বিভাগের ঠিক কিছু আগে তারা চলে আসেন এখানে। মানে আমি দেখছি সেই ভূখণ্ডকে যা আমারও বাবা মায়ের ভূমি, এবং আমি দেখছি আমার এখনকার দেশের মানুষদের যারা ওইখানে ফসল বুনেছেন এবং ওখানকার ফসল তুলে এই ভূমিতে প্রবেশ করার জন্য রক্ষীদের যে পর্দা ভেদ করে তাদের আসতে হচ্ছে এবং যে লাঞ্ছনা বা বঞ্চনা তাদের সহ্য করে এখন সহ্য করতে হচ্ছে এই নিজেদের শ্রমে তৈরি ফসল নিজের ঘরে নিয়ে আসার জন্য। মানে এও আমাদের কেবল দেশ বিভাগের পরিণতি নয়, দেশ বিভাগ তো বহুদিন হয়ে গেছে, তারপরেও যে দেশের মধ্যে রাজনীতি এবং অর্থনীতির রাজনীতি কত রকম নতুন সমীকরণ তৈরি করে এবং সেই সমীকরণ কিভাবে প্রান্তিক মানুষের অস্তিত্বের বিরুদ্ধে যায়, তাও এক বোঝা এবং জানার বিষয়। আমার মনে হলো যে এই সংবাদগুলি দেওয়ার জন্যে, এই কথাগুলি বোঝার জন্যেও এখানে আসা জরুরি ছিল, এবং সেই জন্য আজকের পুরস্কার কেবল সাহিত্য পুরস্কার নয়, সেই পুরস্কার মানুষকে বোঝার, জানার এবং এই অঞ্চলকে নিজের করে ভাবার জন্য একটি বাতায়ন, একটি জানালা। এখানে আসার আগে আমি নিহারুলের লেখাও পড়ছিলাম, এমন নয় যে লেখা আমি পড়িনি, ছোট গল্প আমি পড়েছি, কিন্তু ওরকম ভাবে একটা লেখককে ঠিক বোঝা যায় না। তার দুটি বই আমি ছোট গল্পের বই পরপর পড়লাম, কারণ আমার এটা মনে হয় যে যদি আমি কারোর কাছে যাই এবং তিনি যদি একজন সাহিত্যিক হন বা শিল্পী হন, তার কাজটা আমি একটু ভালো করে জানবো। সেই সন্ধান করতে গিয়ে আমি দেখলাম তার নতুন গল্পগুলির মধ্যে, বিশেষ করে ঘাটাঘাটার বৃত্তান্তের মধ্যে, যেভাবে এই অঞ্চল ফুটে উঠেছে, এই অঞ্চলের সীমান্ত, এই অঞ্চলের দারিদ্র এবং দারিদ্র সঞ্জাত যে নিরুপায়তা এবং তার যে শোষণ, সমস্ত কিছু এমন ভাবে, এমন মমতার সঙ্গে লিখেছেন, এগুলি বাংলা সাহিত্যের একটি এক ঝাঁক অসামান্য সম্পদ আমি বলবো। আজকে অবশ্য নিহারুলের সাহিত্য প্রতি আলোচনার বিশেষ বিশাল সময় নেই, কিন্তু এটা বলা আমার প্রয়োজন মনে হলো, কারণ আমরা তো কলকাতায় থাকি এবং কলকাতায় যারা পাদপ্রতিমের আলোয় আছেন, যাদের লেখা আমরা সবসময় পড়ছি, তাদের লেখা থেকে কত স্বতন্ত্র এবং কত মৌলিক এবং সহজ নিহারুলের লেখাগুলি পড়লেই বোঝা যায় যে লেখাটা তাকে কোনো চেষ্টা করতে হয়নি।
চাষি যেরকম সহজেই নিজের বোনা ফসল যেভাবে তোলে, সে একইভাবে তিনি যে মাটিতে থাকেন সেই মাটির কথা বলেছেন। তার মধ্যে কোনো চেষ্টা নেই, কোনো অলঙ্কার নেই, কোনো অহংকারও নেই এবং কোনো বিলাপ নেই। এটাই সত্য। এটাই যদি আপনি মানতে পারেন মানুন। কিন্তু এগুলো পড়েও আমার একটা অন্যরকম একটা অনুভূতি হলো যে একজন লেখকের হাত দিয়ে একটি দেশের একটি অংশকে, স্বাধীন দেশের এক ভূখণ্ডকে জানার যে অভিজ্ঞতা হয়, তার মূল্য বিরাট। তো আজ খুব ভালো লাগছে, আপনারা সকলে এখানে এসেছেন এবং আমার বন্ধুরা কলকাতা থেকে এসেছেন, আব্দুল কাফি এসেছেন বহরমপুর থেকে, এবং এটাও একটা এই আমাদের পুরস্কারের একটা পর্ব যে সকলেই এসেছেন, একটা মিলন মেলারও এটা তৈরি হয়েছে। আর এখানে আছে আমাদের শুভঙ্কর দাস, জঙ্গিপুর থেকে এসেছে। শুভঙ্কর আমার ছোট গল্প নিয়ে কাজ করেছে এমফিলে, এখন ও ডক্টরেট করছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। ভাষাতাত্ত্বিক মিত্র এবং আমার গদ্য লেখা নিয়েও কাজ করছে। শুভঙ্করের বইও বেরিয়েছে। এই জন্যই বলছি যে ও খুবই তরুণ যুবক এবং ও সাহিত্যের সঙ্গে যে পরিচয়টা কিন্তু খুব নতুন, খুবই নতুন। মানে এমন নয় যে যুগ যুগ ধরে সাহিত্য করছে, কিন্তু ও নিজেই বলে যে সাহিত্যের পাঠ ও জীবনকে, ও দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে, তাই না শুভঙ্কর? তো এইটা কিন্তু একটা বড় আশার কথা যে যদি সাহিত্যের পাঠ আমাদের জীবনের প্রতি দৃষ্টিকোণকে বদলায়। যেমন শুভঙ্কর বলেছিল ওর অধ্যাপিকাকে যে এখন যখন কেউ একটা গাছ কাটে, গাছের ডাল ভাঙে, আমার বুকের মধ্যে কষ্ট হয়, এটা আগে হতো না। তো এটা কিন্তু একটা খুব বড় কথা। এর মানে হচ্ছে সাহিত্যের মধ্যে, এটা বললেও তো অনেকেই হাসবেন, কিন্তু সমাজ পরিবর্তনের সত্যি বলবো না, তো পরিবর্তন আমাদের মধ্যে থেকে আসছে। আমাদের মধ্যে যে পরিবর্তনকারী শক্তি অস্তিত্ব আছে সেটা সাহিত্যের মধ্যে বুঝতে শেখায় এবং এই বোধটা সবার মধ্যে সঞ্চালিত হোক লেখার মাধ্যমে। কোন লেখা জনপ্রিয়, কোন লেখা একটু কম জনপ্রিয়। আমি যেমন বললাম আমার লেখায় কোনোই বিনোদনমূলক গুণ নেই, কিন্তু আমরা সকলেই আছি, আমরা সকলে মিলে পথ চলছি। অনেকে মিলে এই পৃথিবীটা, পাঠকের পৃথিবী কোনো একজন দুজন লেখকের নয়, লক্ষ লক্ষ পাঠক আছেন বাংলা, শত শত লেখক আছেন। আমরা সকলে মিলে একটা নকশি কাঁথা বুনছি, একটা বড় কাজ করছি। সেই কাজটা কেমন সেটা আজকে বলা যাবে না। আমাদের সবার হাতের কাজ যখন শেষ হবে তখন তার যে অলঙ্করণ বা তার যে ছবি সেটা ফুটে উঠবে সবার চোখের সামনে এবং সেটার চেহারা, সেটার আকার আমরা একটা জানি না। তো সেই যে অনাবিষ্কৃত এক আকার বা এক শিল্পরূপ, তার সন্ধানে আমরা যারা অক্ষর কর্মী, যারা লেখক, যারা সাহিত্যিক, তারা কাজ করে চলেছি। এবং আপনাদের বিশেষ ধন্যবাদ যে আমাকে পুরস্কৃত করে আমাকে এখানে সাগরে এনে আমার যে পরবর্তী যাত্রা, সেই পথটা আপনারা আরেকটু সুন্দর এবং আরেকটু শীতল, আরেকটু মনোরম করে দিলেন। নমস্কার। মধ্যে দিয়ে মনে হলো কলকাতায় থাকলেও তিনি অনেক বেশি মাটির কাছাকাছি। প্রণাম দিন। প্রথমেই একটা কথা বোঝা রাখা দরকার যে নিহারুলদা এবং এই সভাতে বাকি যারা মঞ্চে আছেন তারা সবাই কথা সাহিত্যিক, প্রায় কম বেশি। কেউ উপন্যাস লেখেন, কেউ গল্প লেখেন। ইংরেজিতে যাকে বলে অডম্যান আর্ট, হংস মধ্যে বকের মতো, একেবারেই বেমানা। আমি এদের মধ্যে একেবারেই প্রায়। নেহার স্নেহবশত, ভালোবাসাবশত আমাকে এখানে স্মারক বক্তৃতা দেওয়ার জন্য বিবেচনা করেছে। এটাতে আমার কোনো কৃতিত্ব নেই, এটা খানিকটা অধিকন্তু যাকে বলে। আমি যে বিষয়ে আপনাদের কাছে কথা বলবো ভেবেছিলাম, প্রথমে কলকাতা থেকে, মানে যাকে বলে বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়ের তো একটা জাঁক থাকে, এটা আপনারা সবাই নিশ্চয়ই খানিকটা টের পান যে প্রতিষ্ঠানের একটা বিশেষ জাঁক যাকে বলে, গুমর সাদা বাংলায় যাকে বলে, সেটা থাকে। সে তার একটা গর্মী।
আশপাশে দিয়ে হাঁটলে সেই বিশ্ববিদ্যালয়ের বা প্রতিষ্ঠানের এই যে গরম আবহাওয়া সেটা টের পাওয়া যায়। তারপরে বেরিয়ে চলে আসলে আস্তে আস্তে সেই গরম খানি কমে। তো যখন প্রথম বেরিয়েছিলাম বিশ্ববিদ্যালয় থেকে গতকাল সকালে বহরমপুর আসার জন্য, তখন যতখানি চাপ ছিল যাকে বলে যে এইসব বলবো, এইসব লম্বা চওড়া ভাষণ হবে, এই সমস্ত নাম ধাম হবে বলা, যত ধীরে ধীরে বহরমপুর এবং তারপরে লালগোলার দিকে এগোতে থাকি তত সেই সমস্ত চাপ গুমর সেসব কমতে থাকে, গরম আস্তে আস্তে কমতে থাকে। এবং লালগোলা পৌঁছানোর পরে আপনাদের এই সভাস্থলে উপস্থিত হওয়ার পরে আসতে পারিনি, বলা যেতে পারে সেই চাপ আমার একেবারেই নেই। ওয়ালাইকুম আসসালাম। ফলে এক্স্যাক্টলি যা যা আমি ভেবেছিলাম এই সমস্ত ওই তো একটা অনুষ্ঠানে আছি, একাডেমিক বক্তৃতা আমি বেরোচ্ছি তো, যেসব ধরনের হ্যাঁ, সকালে হলে হবে, আমাদের কিন্তু বেরোচ্ছি তখন কল করছি। বাধ্যতই অভ্যস্ত থাকতে হয়, তাকে যথাসম্ভব আমি সরিয়ে রেখে এখন যা প্রথমে ভেবেছিলাম তার থেকে খানিক আলাদা একটু প্রাণ খুলে আপনাদের সঙ্গে কয়েকটা কথা বলতে চেষ্টা করব। খানিক এলোমেলো হবে, স্মারক বক্তৃতা মানে এমন নয় যে খুব গম্ভীর ভাষণ যায়। আমি মূলত যেটা বলতে চেষ্টা করব আপনাদের কাছে সেটা খুব আমার নিজের একার কথা তা নয়। আমি প্রথম বলছি, ভেবেছি, এরকম কোনো অহংকার থেকে আমি দাবি করছি না। এ কথা আগেও অন্য কেউ কেউ বলেছে, অন্যভাবে বলেছে, আর একভাবে বলেছে। আমি আপনাদের কাছে আর একবার সেই কথাটি উত্থাপন করতে চাইছি। আমার এই বক্তৃতার শিরোনাম ভেবেছিলাম সেটা হচ্ছে একা লেখকের মিথ। শিরোনাম বাদ দিন, শিরোনামে সবসময় খুব কিছু বোঝা যায়। একা লেখকের মিথ মানে আমি বলতে চেষ্টা করেছিলাম ভাবছিলাম যে অনেক সময় পৃথিবী জুড়ে, আমাদের দেশেও আছে, বিদেশেও খুবই আছে, এরকম একটা ধারণা কখনো কখনো লেখকেরা নিজে, কখনো কখনো অন্যরা, কবিরা কখনো কখনো পাঠকেরাও, তারা ধীরে ধীরে বানিয়ে তোলে, প্রচার করে, প্রতিষ্ঠা করে, এবং তার মধ্যে দিয়ে এই ধারণার পিছনে একটা খুবই রহস্যের, গোপন রহস্যের, প্রায় অলৌকিকতার একটা আবহ তাও তারা তৈরি করেন অনেক সময়। সেটা হচ্ছে এই যে লেখা খুব একা লোক, কবি তিনি একটি একা লোক, একা না হলে কবি হয়, লিখনের মুহূর্তে একেবারে একা হয়ে যেতে হয়। এই কথাটি নানা ভঙ্গিতে, এই কথা শুধু আমাদের লোকেরা বলেন তা না, রোমান্টিক কবিরাও বলেছে, তারপরে লোকেরাও বলেছে। কথাটি একেবারে ভুল তা নয়, নিশ্চিতভাবেই নয়, নিশ্চয়ই নয়। আপনারা বলতে পারেন যে তুমি কি লেখক, আমি কি জানো? যিনি লেখক তিনি যদি বলেন যে আমি একা হই, তাহলে একা হই। যিনি কবি তিনি যদি বলেন যে হ্যাঁ লেখার সময় আমি একাই থাকি, তাহলে একা থাকি। কিন্তু আমরা একটু চেষ্টা করব, কবি এবং লেখক যারা, তাদের যদি এরকম কোনো দাবি থাকে যে তিনি একাই লেখেন এবং একা না হলে লেখা যাবে না, একাকী লিখতে পারে, তাহলে সেই প্রশ্নটিকে একটুখানি বিনম্রতার সঙ্গে, বিনয়ের সঙ্গে খানিকটা ভেবে খতিয়ে দেখার চেষ্টা করা হবে। এতে লেখকের সম্ভ্রম, লেখকের মর্যাদা, লেখকের গৌরব, লেখকের যে কোট আনকোট যাকে বলে অলৌকিকত্ব, তা একটুও খর্ব হবে না আমাদের এই প্রস্তাব, আমাদের এই বিবেচনা, বরং তা আমার ধারণা আরো খানিক উজ্জ্বল হতে পারে। একা লেখকের মিথ যারা ফুটিয়ে তুলবার চেষ্টা করছেন, লেখককে যারা এই একাপক্ষিতে পর্যবসিত করবার চেষ্টা করেন, একক একটি সত্তায় যারা লেখককে ঠেলে দেওয়ার চেষ্টা করেন এবং তাকে প্রায় এই পদ্ধতিতে এক রহস্যময় অস্তিত্বের একটা পরাকাষ্ঠা বলে দাঁড় করাবার চেষ্টা করেন, তাদের কাছে কতগুলো বিন্দু প্রশ্ন তোলা যায়। একাকিত্ব কাকে বলে? একা হওয়া কি? একা হওয়ার তাৎপর্য কি, মানে কি? এই দিকে যদি আমরা আমাদের কথা শুরু করি, আপনাদের অনেকে মনে পড়বে কমলাকান্তের দপ্তর বলে একটা চমকপ্রদ লেখা বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একদম প্রথম লেখাটির শিরোনাম ছিল একটা কে গায় ওই বলে। তাতে বঙ্কিমচন্দ্র একা থাকার যাতনা, একা থাকার
সংকট ইত্যাদি সম্পর্কে নানা রকম যত সমস্ত পঙ্ক্তি তাতে আছে, বাক্য তাতে আছে। করতে করতে শেষ পর্যন্ত বঙ্কিম এক জায়গায় এসে দাঁড় করান, সিদ্ধান্ত করেন প্রায় গান লেখার সুবাদে কমলাকান্তের জবানিতে যে একা কেউ থেকো না। এবং আমিও এত একাকিত্বের কথা বলছি, কিন্তু শেষ পর্যন্ত আমিও সিদ্ধান্ত করছি ওই লেখার শেষে বঙ্কিমচন্দ্র কমলাকান্তের জবানিতে দাঁড় করাচ্ছেন যে শেষ পর্যন্ত প্রীতি, এই একাকিত্বের বেদনা যাতনা তার থেকে বেরোতে গেলে, তার বাইরে আসতে গেলে প্রীতি এইটি মানুষের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। যদি শেষ পর্যন্ত আমার হৃদয়ে প্রীতি থাকে, অন্যের প্রতি প্রীতি, অপরের প্রতি প্রীতি, তাহলে সংসারে অন্য সুখ আমি আর কিছু চাই না। শুরু হয়েছিল একা কে গায়ে এই কথা দিয়ে একটা গানের সুর, একটা কলি শুনতে পাওয়া যাচ্ছে, তাকে ভিত্তি করে কেন্দ্র করে কথা বলতে শুরু করলো কমলাকান্ত, এবং তারপর চলতে চলতে প্রীতিতে এসে পৌঁছল। তারপর বঙ্কিম সিদ্ধান্ত করছেন একেবারে শেষে এই প্রীতি কি, প্রীতি কাকে বলছে, অপরের প্রতি প্রীতি তাই বা কি। খুব বিস্তারিত ব্যাখ্যা করবেন না, কিন্তু একটা অদ্ভুত মজার কথা বলবেন, বলবেন ওখানে ঈশ্বরই প্রীতি। এবং সেইভাবে সেই ভঙ্গিতে ঈশ্বরকে প্রীতির সঙ্গে প্রায় সমর্থক করে তুলে বঙ্কিম তার লেখা শেষ করে। বঙ্কিমচন্দ্রের লেখা নিয়ে আমার বিস্তারিত বিশাল আলোচনার কোনো উদ্দেশ্য নেই। আমি শুধু একা কথা কি, একা শব্দটি বঙ্কিমচন্দ্র কেমন করে ব্যবহার করেন, কেন করেন, বঙ্কিমের মতো আরো অনেকেই করেন, 19 শতকেও করেছেন, পরে আরো করেছেন, দেশে বিদেশে নানা জায়গায় নানা ভাষায় কতক্ষণ থাকবেন। আমি চেষ্টা করছি বুঝতে যে একা আমরা সবাই কখনো না কখনো মনে করি, আমি আসতে আমার লেট হবে, একাকিত্বের বোধ হচ্ছে, মানে কি? হ্যাঁ আপনি, আচ্ছা আপনি চলে যান, ঠিক আছে, কালকে সকালবেলা দেখা করবো। হ্যালো, কেউ কি কথা বলছেন? বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। দুটো শব্দ মাঝামাঝি মাঝে একটু খেয়াল করে বলবো আমরা এখানে, গায়ে গায়ে লাগানো শব্দ, এক আর একা, একই শব্দ প্রায়, এক থেকেই আসা একা। কিন্তু এক এবং একা এখানে আকার জুড়ে দেওয়ার ফলে দুটো শব্দের যে তাৎপর্য, অভিঘাত, ব্যঞ্জন, ওজন একেবারে আমূল বদলে যায়, পাল্টে যায়। এক এই শব্দটি বহু ক্ষেত্রে আমাদের দেশের সাংস্কৃতিক দার্শনিক ঐতিহ্যে, বিশেষ করে অন্য দেশেরও তাই, বহু ক্ষেত্রে তাই একই শব্দটা শেষ পর্যন্ত একটা উল্লাসের, তৃপ্তির, আনন্দের, একটা অ্যাচিভমেন্টের, একটা কোনো গন্তব্যে পৌঁছানো ইশারা হিসেবে, তার জন্য প্রয়োজনীয় শব্দ হিসেবে ব্যবহৃত হয়। বহুবার হয়ে এসেছে আমরা একজোট, আমি অপরের সঙ্গে এক হলাম, আমি হৃদয়ে একটা আশ্চর্য একাত্মতার অনুভূতি অনুভব করলাম। এইসব শব্দের ক্ষেত্রে এক কথাটাকে শেষ আমরা সাধারণভাবে ওই গন্তব্য হিসেবে, চূড়ান্ত প্রাপ্তি হিসেবে ব্যবহার করে থাকি। শুধু তার গায়ে একটা আকার লাগিয়ে দিলে তার ঠিক অপোজিট, উল্টো, যেন আমি অন্যের থেকে পৃথক, আমি তোমার সঙ্গে এক হয়ে রইলাম আর আমি একা হয়ে রইলাম। একটা আকারের ওলট পালটে গোটা অনুভূতি কার্যত এদিক থেকে ওদিকে চলে যায়। কিন্তু এক আর একার মধ্যে তার এই যে ছোট্ট একটা আকারের সুবাদে এখানে এত বড় তফাতের ব্যাপার হলো, কি কারণে সে ব্যাপারটা হলো খেয়াল করে দেখুন। একা যখন আমরা বলি নিজেদেরকে কখনো বা অন্যদেরকে কোন বিশেষ সমস্যায় যুক্ত হতে না পারার কারণে, বিপন্ন থাকার কারণে, নানাভাবে নানা সংকেতে অসুস্থতার একটা জায়গায় গিয়ে আমরা পৌঁছেছি, প্রায় একাকিত্বের রোগ এরকম ভাবে চিহ্নিত হবে। আপনারা জানেন গোটা এই করোনা লকডাউন ইত্যাদি পরবর্তী সময়ে গোটা বিশ্বজুড়ে প্রায় আর এক ধরনের এপিডেমিক, নিঃসঙ্গতা, একাকিত্বের এপিডেমিক প্রায় আমাদেরকে গ্রাস করতে এসেছে, গ্রাস করে চলেছে। আমি চেষ্টা করছিলাম আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এই একাকিত্বের বোধ, যে আমরা সবাই কখনো না কখনো অনুভব করি, সেই বোধটার ঠিক তাৎপর্যটা কি। আসলে খেয়াল করে দেখুন, তাৎপর্যটা হচ্ছে এই যে আমি অন্য কারোর সঙ্গে জুড়তে পারছি না,
আমি নিজেকে অন্য থেকে আলাদা বলে মনে করছি। এই তো সাধারণভাবে, মূলত, মুখ্যত আমি পৃথক। আমি অপরের সঙ্গে, অন্যের সঙ্গে সংযুক্ত নই, আমি বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্ন যেই বললাম, বিচ্ছিন্ন শব্দের মধ্যেই বলতে পারা যাবে যে একটা ছেঁড়ার ইঙ্গিত, ছেঁড়ার অনুভূতি, ছিঁড়ে ফেলা হয়েছে। ছিলাম এক জায়গায় জুড়ে কোথাও, তার থেকে হঠাৎ আমাকে উপড়ে নেওয়া হয়েছে। এই তো বোধ একাকিত্ব। তো লেখক যখন শেষ পর্যন্ত একা অনুভব করেন নিজেকে, এবং একাকিত্বের যন্ত্রণা থেকেই তিনি একরকম করে লেখার কথা ভাবেন, খেয়াল করুন সমস্ত একাকিত্বের বোধ তথাকথিত, সমস্ত একা থাকার অনুভূতি তথাকথিত আসলে এই জোড়ার অনুভূতির স্মৃতি কি বহন করে না? একাকিত্বের বোধ আসলে জুড়ে থাকার বোধের একটা স্মৃতি। জুড়ে ছিলাম, এখন নেই। যিনি কখনোই জুড়ে ছিলেন না, তার পক্ষে একা হওয়া মুশকিল। যিনি কখনোই এক ছিলেন না অন্যের সঙ্গে বা অন্য কোনো প্রবাহে, অন্য কোনো অভ্যেসে, কোনো রুচিতে, অন্য কোনো মানুষের সঙ্গে, চিন্তায়, যিনি জুড়েই ছিলেন না, তার পক্ষে একা হওয়া সম্ভব। ফলে সোজা কথা, একা হওয়ার প্রাচ্ছন্দ হচ্ছে কোনো না কোনো ভাবে জুড়ে থাকা। জুড়ে থাকলে তবেই একা হবে। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি তাই যদি হবে যে মুহূর্তে একা অনুভব করি, জুড়ে ছিলাম কিন্তু একবার জুড়ে নেই, এবং জুড়ে যে ছিলাম তার জন্য এক ধরনের হাহাকার, এক ধরনের বেদনা, এক ধরনের কষ্টবোধ আমি এখন ছেঁড়ার জন্য, ক্ষতচিহ্ন জনিত কারণে একটা কষ্টের বোধ আমি অনুভব করছি। সবসময় কি আমি সেই জুড়ে থাকার মুহূর্তটিতে প্রত্যাবর্তন করবার চেষ্টা করি, ইচ্ছা করি, নাকি কখনো কখনো আমি একাকিত্বকে উদযাপন করি? কখনো কখনো এই একাকিত্বই শেষ পর্যন্ত আমার রসদ হয়ে দাঁড়ায়। লেখা হতে পারে, ভাবা হতে পারে, তথাকথিত সৃষ্টি হতে পারে। কিন্তু তাও যদি হয়, ধরে নিলাম এই সত্য যে ছিলাম জুড়ে প্রবাহে, তার থেকে যে কোনো কারণে আমি বিচ্ছিন্ন হয়েছি, ছিঁড়েছি, ধাক্কায়, অভিঘাতে, হয়তো নিজেই উদ্যোগ নিয়ে, এবং তারপরে সেই পূর্ব স্মৃতি আমাকে তাড়িত করছে, প্রত্যাবর্তনের জন্য ডাকছে, কিন্তু আমি পাচ্ছি না, অপারগতা তৈরি হচ্ছে। এই অবস্থায় যদি আমি লিখতে বসি, কবিতা কিংবা উপন্যাস কিংবা গল্প বা নাটক, যা কিছু, তখন কে লেখে? এই ছেঁড়া লোকটা লেখে? এই উপড়ে দেওয়া লোকটা লেখে? কি করে লেখে? কি দিয়ে লেখে? সে তো ভাষা দিয়ে লেখে, শব্দ দিয়ে লেখে। লিখতে লিখতে সে কেবলমাত্র নিজেকেই কি পাঠক আকারের সামনে রাখে? সেটা কথা বলে আসলে যখন সে লেখে, কবিতাই হোক অথবা গান অথবা অন্য কিছু, সেটা কাউকে শোনায়, অনুচ্চার, সেটা ছবি আনে না। সে তো নিজের কথা বলতে বলতে আরেকটা লোকের কথা বলে, তাহলে কারোর কাছে উপন্যাস লিখবে না। সে কবিতায় যখন নিজের যাতনার কথা, বেদনার কথা চিৎকার করে বলে, তখন তো তার প্রাণপণ চিন্তা থাকে যে সেই চেতনার চিন্তা, চিৎকার, আর্তনাদ আরেকটা লোকের কানে যায়। চিন্তা করে বলেই তো সে ভাষায় লেখে, নাহলে তো অদ্ভুত চিৎকার করবে। তাহলে তাকে ভাষার সাহায্য নিতে হয়, নিতেই হয়। যে কোনো রকম ভাষা, ছবি হতে পারে, চলচ্চিত্রের হতে পারে, গদ্যের হতে পারে, সাধারণ ভাষা তা হতে পারে, গানের হতে পারে। ভাষা লাগে না। ভাষা ব্যতীত কিন্তু আমি এই তথাকথিত একাকিত্ব পাঠাতেই পারবো না অন্যের কাছে। এই বেদনা তো আমি অন্যের কাছে, এই ক্রোধ, এই ক্ষোভ, এই বলবার কথা, এই দর্শন, এই প্রস্তাব, এগুলো আমি আরেকটা লোকের কাছে পাঠাতেই পারবো না। ভাষা ছাড়া নতুন কথা কিছু নয়, সাধারণ খুব মানে চেনা কথা, পরিচিত কথা। কিন্তু মুশকিল হল এই ভাষাটা কি, এটি পড়ে পাওয়ার জন্য না। এইখানে আমরা সচরাচর যে কবিরা, তারা যা ইউরোপের এককালে বিখ্যাত সমস্ত কবি গোষ্ঠী, যারা একের পর এক দল তৈরি করেছেন আর একের পর এক ইশতেহার লিখেছেন, তাদের বলবার কথাটিকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছেন, তাদের যুক্তি, বক্তব্য, বয়ান হাজির করে দাবি করেছেন যে এইটি একমাত্র কবিতা। একের পর এক এসেছেন আর আগের দলকে হাফিস করে দিয়েছেন, নাকচ করে দিয়েছেন, না ওরা ওরা ভুল, এই যে কবিতা। তারপরে দল এসে বলছেন না ওটা নয়, এই যে কবিতা। তথাকথিত যাকে আমরা আকাদেমিয়ার ভাষায় মডার্নিজম বলে চিহ্নিত করার চেষ্টা করি অনেক সময়, আধুনিকতার একটা বিরাট বড় বাক্স, তার মধ্যে একটার পর একটা এরকম পৃষ্ঠা আছে।
কেউ সুরিয়ালিস্টিক, কেউ ফিউচারিস্টিক, কেউ অমুকিস্টিক, কেউ তমুকিস্টিক, বহু রকম সব প্রশ্ন উত্তর থাকে পরীক্ষায় লিখতে। তো সবাই দাবি করেছেন আমরাই অনেকটাই। একটা দাবি এরকম ছিল, তথাকথিত সুরিয়ালিস্ট যাদের বলা হয়, যে খোঁড়ো, নিজের একেবারে ভেতরে চলে যাবে, বাইরে দিকে তাকিয়েই না। খুঁড়তে খুঁড়তে তথাকথিত যাকে বলে অটোমেটিক রাইটিং, চিন্তাও করো না ভালো করে, একেবারে নিজের গভীরতম প্রদেশ। তার আগে সব সাইকো অ্যানালিসিস সমস্ত তৈরি হয়েছিল, তোলপাড় হয়ে গেছে ইউরোপ, গোটা পৃথিবীর চিন্তাবিদ যারা ভাবুক তাদের জগৎ ওলট পালট হয়ে গিয়েছে। ফ্রয়েড একরকম করে তার ভাবনার কথা বলেছেন, মনের কতগুলো ধাপের কথা, থাকের কথা, উপর নিচ তল ইত্যাদি পরিকল্পনা করেছেন, একটা ত্রিমাত্রিক বাড়ির কাঠামোর মতন মনে এরকম কতগুলো থাক 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 ঘর আছে, এসব কথা বলেছেন। মানুষ শেষ পর্যন্ত তার নিজেরই ভেতরের নানা রকম পিছুটান, নানা রকম গোপন লোভ, আকাঙ্ক্ষা, লিবিডো, এসবের দ্বারা নির্মিত একটা ব্যাপার, এসব দাবি করেছেন। পুরনো নানা ধরনের বিশ্বাস তাল খাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সুরিয়ালিস্টরা শেষ পর্যন্ত এরকম দাবি করেছেন, একদম অটোমেটিক রাইটিং, পেন ধরো, তারপর নিজেকে একবারে একাগ্র করে তলায় ডুব দাও, কোনো দিকে ডাকে না, যা আসছে শিখে রেখো। সে ভাষা যদি মানে বুঝতে না পারা যায়, মানে বুঝে যাবে না, পাঠক বুঝবে পিওর অরিজিনাল, এটাতে পিওর আমার, একেবারে আমার অন্তর থেকে ভিতর থেকে উঠে আসা ক্ষোভ, ক্রোধ, রাগ, আল্লাহ, সুখ, তৃপ্তি, অতৃপ্তি, যা কিছু পাঠকের কাছে দিলাম। পাঠকের দায়িত্ব সে প্রস্তুত হবে কি করে সেসব জিনিসপত্র বোঝায়। কিন্তু লিখতে হবে একা, একক, আর কেউ নেই। এসব ধারণার প্রতিধ্বনি নানাভাবে আমাদের দেশেও এসে পৌঁছেছিল কখনো কখনো। আমাদের দেশের কবিদের কোনো কোনো সময়, কোনো কোনো কবিদের, সবার কথা বলছি না, সবার বলে কিছু নেই পৃথিবীতে, সবার মাঝখানে সবসময় সবার থেকে বাইরে আলাদা কিছু কিছু লোক থাকে। সবাই আমি বলতে চাইছি অনেকেই ভেবেছিলেন এসব কথা। কিন্তু এই যে একাই লিখছি আমি, এরকম একটা ধারণায় নিজেকে বিশ্বস্ত করে তোলা, বিশ্বাস করতে বাধ্য করা নিজেকে, যারা ভাবেন, মনে করেন, নিজেকে ডুবিয়ে কমিয়ে একাগ্র করে নিজের মধ্যে টেনে নিয়ে এসে সেখান থেকে লেখার জন্ম হচ্ছে, পবিত্র লেখার জন্ম হচ্ছে। যা কিছু ব্যক্তিগত তাই পবিত্র, কোনো এক কবি ধাঁ করে বলে ফেলবে, তখন তার মনে থাকবে না হয়তো খুবই বিখ্যাত নাম করা কবি আমার, তার প্রতি কোনো কিছু নেই। ব্যক্তিগত কথাটা খুব মজাদার, আমি ফাঁকতালে 8 মিনিট একটু ডাইগ্রেস করছি। ব্যক্তিগত এই কথাটা মজাদার এই কারণে যে আসলে ব্যক্তি কথাটাকে আমরা ইন্ডিভিজুয়ালের বাংলা করে এখন ব্যবহার করে থাকি সচরাচর। হ্যাঁ, আমরা সবাই দেখবেন, খেয়াল করেন, ব্যক্তি বলতে ইন্ডিভিজুয়ালের বাংলা, কিন্তু আসলে তো তা নয়। ব্যক্তি আর ইন্ডিভিজুয়ালের সম্পূর্ণ আলাদা আলাদা ঘরানার শব্দ। ইন্ডিভিজুয়াল এই শব্দটা এসেছিল সেই জায়গা থেকে যাকে আর ডিভাইড করা যায় না, ডিভিজিবল নয়, যা আর ভাঙা যাচ্ছে না, কাটা যাচ্ছে না, টুকরো করা যাচ্ছে না, সেই হচ্ছে ইন্ডিভিজুয়াল। কিরকম না, একেবারে শেষ চিহ্নটুকু, শেষ মৌলিকতাটুকু, যাতে তুমি সবার থেকে আলাদা, পৃথক। এইটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের নোশন। যারা ইন্ডিভিজুয়াল বাদী তারা মূলত এই সবার থেকে আলাদা, একক, মৌলিক, একেবারে সম্পূর্ণ ইউনিক, এইটাকে চিহ্নিত করবার জন্য ইন্ডিভিজুয়ালের ধারণা নিয়ে এসেছিল। ব্যক্তি তা নয়। আমরা পরে ইংরেজি থেকে নকল করে করে তো অনেক বাংলা শব্দের তাৎপর্য তৈরি করার চেষ্টা করে থাকি, ব্যক্তিগতটা সেরকম, কিন্তু ব্যক্তি ঠিক উল্লেখ ছিল একটা তার অর্থের সম্ভাবনা। ব্যক্তি মানে কি ব্যক্ত, ব্যক্ত মানে প্রকাশী, সেটা কথায় প্রকাশী হচ্ছে ব্যক্তি শব্দটার ভিতরে একটা উজ্জ্বল রেখার মতন, একটা ঝকমকে আলোর মতন জেগে থাকা ব্যাপার, যা ইন্ডিভিজুয়ালকে বোঝা যাবে। কিন্তু আনফর্চুনেটলি আমরা শব্দের কিছু কিছু চলে ইন্ডিভিজুয়ালের বাংলা করে তুলেছি এখন ব্যক্তি। তো সেই যে এখন লিখবে বুদ্ধদেব যে ব্যক্তিগত যা তাই হচ্ছে পবিত্র, তাই হচ্ছে পিওর, তখন ওই ধারণাকে থাকবে না যে কেবল আমার, মৌলিকভাবে একান্ত করে আমার। কিন্তু আমি যে কথা বলছিলাম যে এই যে এত একাকিত্ব, অন্য সবার থেকে পৃথক, অন্যের সঙ্গে মিলতে পারছি না, যুক্ত হতে পারছি না, ছিলাম এক সময় যুক্ত হয়ে, এখন নেই। এই যে বারবার আমাকে যাকে বলে তরপাচ্ছে, আমাকে ভেতর থেকে যা কাতর করে তুলছে, এই সময় আমাকে আমার ভাষার প্রয়োজন হয়। ভাষাটা কি? এককালে আমরা ভাবতাম ভাষা মানুষ বানিয়েছে, ঠিক কথাটা সত্যি, কথার মধ্যে কোনো ভুল নেই। মানুষ ছাড়া কে ভাষা বানাবে? এই ভাবনার মধ্যে সত্যি থাকার পাশাপাশি একটা অতিরেকও আছে। অতিরেকটা হচ্ছে এই যে মানুষই ভাষা বানিয়েছে, এই কথা বললে যেন মনে হতে পারে যে বাকিরা আর কেউ ভাষা ব্যবহার করে। সকলেরই কিছু কিছু ভাষা আছে। যদি ভাষাকে আমরা কমিউনিকেট করতাম,
পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার একটা মাধ্যম বলে মনে করি তাও না, ওই পর্যন্ত। কিন্তু আরো একটা নতুন কথা, গত 50, 60, 70, 80 বছর ধরে, 100 বছরই প্রায় হতে চললো, 100 বছর হয়ে গিয়েছে প্রায় 1915 সাল মধ্যে, আরেক ধরনের কথাও তো এসে পৌঁছেছে আমাদের কাছে, যে কথা বাংলায় কতটা ঢেউ এখনো তোলেনি, কিন্তু তুলছে অল্প অল্প। এটা হচ্ছে এই যে ভাষা মানুষ বানিয়েছে যেমন সত্যি, ঠিক উল্টো করে এটাও সত্যি, ইকুয়ালি যাকে বলে সত্যি, যে ভাষা মানুষকে বানায়, ভাষা হিসেবে কাজ করে মানুষকে বানায়। এক এক ভাষা এক এক রকম মানুষ তৈরি করে। এই কথাটা ভেঙে বলে অনেক রকম করে ব্যাখ্যা করার সুযোগ আছে, আপাতত যাচ্ছে না। শুধু এইটুকুনি আমি বলবার চেষ্টা করছি যে একটি ভাষার চাল চলন, ঐতিহ্য, সংস্কার, রুচি, পূর্বজনের ব্যবহৃত শব্দের নমুনা, সেই সমস্ত শব্দের সংস্কার, সেই সমস্ত শব্দের গায়ে লেগে থাকা শ্যাওলাগুলো স্মৃতি হিসেবে যা লেগে থাকে, যা শেষ পর্যন্ত কোনো একটা বিশেষ পয়েন্ট অফ টাইমে কালপর্বে একজন লেখক যখন ব্যবহার করেন, সেই সমস্ত পূর্ববর্তী স্মৃতির শ্যাওলা যাকে বলে তা তাকে সরিয়ে নিতে হবে অথবা ব্যবহার করতে হবে। ফলে যে কোনো অবস্থায় দাঁড়িয়ে যখন ভাষা কেউ ব্যবহার করেন, তখন তিনি আর কেবলমাত্র কোনোভাবেই একা একা থাকতে পারেন না। তখন তাকে সেই ভাষার লজিক দ্বারা, সেই ভাষার দাপট, সেই ভাষার পূর্ব সংস্কার, সে ভাষার গায়ে লেপটে থাকা অন্য অনেক মানুষের স্বর, অনুভূতি, ভাবনা, ইঙ্গিত, ইশারা, অভিজ্ঞতা, সব তার উত্তরাধিকার থেকে বহন করতে হবে, করতেই পারে। তিনি চান বা না চান, তিনি অস্বীকার করুন বা না করুন, ওই ভাষায় তাকেও বানায়, তার চিন্তাকেও বানায়। খেয়াল করে দেখবেন, ভাষা মানুষকে বানায়, এই কথাটা এত কথা করে দাপটের সঙ্গে বলছি কি কারণে বলছি? এই কারণে এই কথা আবিষ্কার হয়েছে এখন, একেবারে ঝকমকে করে আবিষ্কার হয়েছে, এর মধ্যে কোনো রাগার দুপুর নেই, যে ভাষা ছাড়া আপনি চিন্তাই করতে পারেন না। ছোটবেলায় আমরা পড়তাম এরকম, যে ভাব, এখানে ভাব থাকে, আর এই হচ্ছে ভাষা। এই ভাব যখন প্রকাশিত হয় তখন ভাষা থাকে, ভাবকে ভাষা এক্সপ্রেস করে, প্রকাশ করে। কিন্তু আর একটু তলিয়ে দেখলে বুঝতে পারা যাবে যে ভাবটা কি। আপনি কখনো ভাষা বেঁধে রেখে চিন্তা করতে পারবেন? দেখুন, 1 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 2 মিনিট চিন্তা করার চেষ্টা করুন। আপনি ভাষা ব্যবহার করবেন, এমনি চিন্তা করবেন, কেউ পারবে না, পৃথিবীতে কেউ পারবে না। হ্যাঁ, ওই প্রথম 3 মাস কি 5 মাস কি 1.5 বছর কি আর একটু কম বেশি, যে সময় পর্যন্ত ভাষায় আপনার অভিষেক হয়নি, ভাষা পরিবারে, ভাষা জগতে আপনাকে ছুঁড়ে ফেলা হয়নি একজন শিশু হিসেবে। হাইডেগার আমার মানে কি বলবো, দুঃখ প্রকাশ করছি, বদভ্যেস হয়ে দাঁড়িয়েছে, মাঝে মাঝে এরকম 2-4টে আলটপকা নাম এসে পরে পড়ছে, মাফ করবেন আমাকে। হাইডেগার অন্য প্রসঙ্গে বিখ্যাত জার্মান দার্শনিক মার্টিন হাইডেগার, এমনিতে দার্শনিক হিসেবে খুব গোলমেলে লোক, ফাসিস্টদের আর কি, নাজিদের পছন্দের লোক ছিলেন, তাদের সঙ্গে বেশ মাখামাখি ব্যবহার করেছিলেন, কিন্তু কিছু কিছু চিন্তা তার নিশ্চিতভাবে খুবই তাৎপর্যপূর্ণ। অন্য এক প্রসঙ্গে হাইডেগার একটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন, সেই কথাটা আমি ব্যবহার করছি। সেটা হচ্ছে যে মানুষ এমন একটা লোক, এমন একটা সত্তা, যে প্রথম থেকে একরকম থ্রোননেস নিয়ে বলে। থ্রোননেস মানে সেটা কথা বলতে চাইছেন যে যাকে ছুঁড়ে ফেলা হয়েছে। যেমন আমরা সবাই আমাদেরকে ছুঁড়ে ফেলা, কোথায় ছুঁড়ে ফেলা? একটা ভাষায় ছুঁড়ে ফেলা। ভাষায় ছুঁড়ে ফেলা মানে সোজা কথা, আমি আমার ভাষা নির্বাচন করি না, কেউ করে না, কোনোদিন করে না। একটা ভাষার মধ্যে মানুষকে ফেলে দেওয়া, যা করেন পর, তারপর সেই মানুষটা হয়। যে মানুষটাকে ছুঁড়ে ফেলা হয়, তোমার আমরা যখন বলি তোমার জন্ম হয়েছে এখানে, না, আমার জন্ম হয়নি, আমার জন্ম এখানে হয়নি, জন্ম হয়েছিল একটা মানুষও কিনলেন। তারপরে আমি ক্রমশ হয়েছি, রোজ প্রতিদিন একটু একটু করে। এই যে আমাকে যে আপনি দেখতে পাচ্ছেন, মাননীয় ভদ্র মহোদয়গণ, এই আমি কোনো একটা দিন জন্মাইনি, আমি বহুদিন ধরে জন্মেছি, হয়েই উঠেছি। জন্ম নামক একটা ফিজিক্যাল, একটা প্রাকৃতিক ঘটনা, সেটা কি মুহূর্তে, তাতে আমার কোনো হাত ছিল না। আমার ধর্ম নির্বাচনেও কোনো হাত ছিল না, ভাষা নির্বাচনেও কোনো হাত ছিল না। ফলে এই দুটোর জন্য আমার কোনো আলাদা গর্ববোধ থাকার কথা নয়। ভালোবাসা থাকতে পারে, তীব্র, প্রবল, শুদ্ধ, অহংকার করার কিছু নেই, কারণ এগুলো কোনোটাই অর্জন করি, সব আমাকে দেওয়া হয়েছে। হাইডেগার ইঙ্গিত করছিলেন যে মানুষ এরকম থ্রোননেস অলরেডি যা আগে থেকে আছে, এরকম একটা সিস্টেমের মধ্যে আমাকে ফেলে দেওয়া হয়।
সেই সিস্টেমের সঙ্গে পরিচিত হতে হতে, তাকে জানতে জানতে, তার সঙ্গে লড়তে লড়তে, জুঝতে জুঝতে, ঝগড়া করতে করতে, সেই বিশেষ সিস্টেমের তন্ত্রের সঙ্গে এক ধরনের প্রেমের সম্পর্ক তৈরি করতে করতে, সেই বিশেষ তন্ত্রে প্রেম এবং ঘৃণা দুই প্র্যাকটিস করতে করতে আমি হই। ফলে আমার জন্ম একটা বিরাট বড় প্রক্রিয়া। একদিনের 22শে সেপ্টেম্বর রাত 9:56 এটা একটা বায়োলজিক্যাল পাথ। ওই দেহটাকে আমি তারপরে ব্যবহার করেছি। তো এই আমি নামক পদার্থটি যখন শেষ পর্যন্ত ওই থ্রোননেস নিয়ে আচমকা ছুঁড়ে ফেলে ভাষার মধ্যে ফেলে দেওয়া হয়, তারপর সেই ভাষা আমি চাই বা না চাই, যা এই তাবৎকাল কয়েকশো বছর কি কয়েক হাজার বছর কোনো কোনো ক্ষেত্রে সেই ভাষা যা যা অর্জন করেছে অন্য অনেক পথিক, অন্য অনেক ব্যবহারকারী সুবাদে, সে সবের উত্তরাধিকার আমাকে বইতে হয়। আমার রুচি, আমার সংস্কার, আমার মাঝখানে চলছে ওঠা নানা রকম চিত্র, আমার পাপের বোধ, আমার ভালোবাসার বোধ, সবই কার্যত প্রকারানুসারে নিয়ন্ত্রণ করে যে ভাষায় আমাকে ফেলা হয়েছে, যে ভাষায় আমি চিনতে, দৌড়তে, হাঁটতে, ভালোবাসতে, ঘৃণা করতে অভ্যস্ত হয়েছি, সেই ভাষা। সেই ভাষা নিয়ে তারপরে আমি অতঃপর এই একাকী তথাকথিত মানুষ তিনি লিখতে চান। এবং যখনই তিনি সেই একটি শব্দের দিকে হাত বাড়ান, যখনই তিনি তার বেদনাকে প্রকাশ করবার জন্য, ক্রোধ, ক্ষোভ ইত্যাদিকে বলবার জন্য, হাজির করবার জন্য, অথবা তার যে বয়ান পৃথিবীকে শোনানোর জন্য, তার যে দর্শন, তার যে দার্শনিক চিন্তা, প্রবন্ধ, তা প্রকাশ করবার জন্য যখনই তাকে একটা শব্দের দিকে হাত বাড়াতে হয়, সেই শব্দে অনিবার্যভাবে অতএব লেগে থাকে তার পূর্ববর্তী কয়েকশো বছরের মানুষের অভিজ্ঞতা। এই তার একাকিত্ব ভঙ্গ হয়, এই তিনি আর একা লিখতে পারেন না। কোন লেখক, কোন কবি, কোন সাহিত্যিক কারুর পক্ষে একা লেখা সম্ভব নয়। শুধু ভাষার কারণে অন্য দিক থেকে ভাবা যেতে পারে। আচ্ছা, যে কবি আমির কথা লেখেন, নিজের অভিজ্ঞতার কথা কেবল লেখেন, নিজের আত্মনাদের কথাই লেখেন, কবিতায় লিখি, সেই কবি আমি যদি কি করে চিহ্নিত করেন? কে কবির ভেতরে আমিটা কি? আমি তো কবিতা আমার কথাই লিখি, ফাইন, চমৎকার, এক্সেলেন্ট। কে আমি? আমি খুব নতুন কথা বলছি তা না। এরকম কথা অন্য বহু পণ্ডিত, দার্শনিক অনেকেই এদিক ওদিক করে বলেছে, এসব কথাই বলেছে। আমি খানিক আমার মতো করে সাজিয়ে বলবার চেষ্টা করছি। এর মধ্যে কোনো মৌলিকত্বের কোনো দাবি আমি রাখছি না। আমিটা কি? পৃথিবীর সমস্ত আমি আসলে কোনো না কোনো অর্থে অপর দ্বারা নির্ধারিত। অপর নির্ধারিত কোনো আমি অস্তিত্বই সম্ভবই নয়। কল্পনা করে দেখবেন একবার, যদি আমার এই কথা আপনাদের অস্বস্তিকর মনে হয়, খারাপ লাগে। আমি গর্বে গর্বিত থাকা আমাদের এই সময়ে, বর্তমান সময়ে বিশেষ করে একটা কি বলবো, একটা খারাপ শব্দ বলা উচিত নয়, ফ্যাশনে রূপান্তরিত হয়েছে। আমি সব করলাম এটা ভাবতে ভাবতে, সেইখানে বিশেষ করে এই কথাটা খুব জোরের সঙ্গেই বলা দরকার। সমস্ত আমি আসলে অপর চিন্তিত, যেখানে অপর নেই সেখানে আমি। এই অপরের মধ্যে, অপর শব্দের মধ্যে দিয়ে কিন্তু আমি যাকে ইংরেজিতে ফ্যাশনেবল পদ্ধতিতে এখন আদারাইজ করার কথা বলা হয় তার কথা বলছি না। আমি অপর শব্দের মধ্যে বলতে চাইছি এই যে পৃথিবীর সমস্ত আমির সীমানা হচ্ছে কোনো না কোনো তুমি অথবা সে। যেখানে তুমি অথবা সে কোনো ধারণা নেই, সেখানে আমি নিষ্প্রয়োজন। কল্পনা করুন একটা বিরাট মরুভূমির মধ্যে ধরা যাক, যেখানে কোনো দ্বিতীয় সত্তা নেই, কোনোদিন ছিল কেউ নেই, সম্বোধন করবারও কেউ নেই। এমন কোন একটা থট এক্সপেরিমেন্টের কথা বলছি, যদি এমন একটা জায়গার কথা পরিকল্পনা করা যায় যে কেউ 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 কোথাও নেই, তখন সে একটা একক একটা লোক, সে কি নিজেকে আর আমি বলে ডাকবার দরকার পড়বে? কখনো। তার কাছে সে বলবে যে আমি চোখ পেলুম আকাশে জ্বলে উঠল আলো, জেগে উঠল রং। কাকে বলব? আমি সীমানা তৈরি করে তুমি অথবা সে অথবা তারা, অর্থাৎ অপর। এই অপর কখনো কখনো আমি বাধক হয়ে যায়, আবার অপরেই কখনো কখনো আমিকে প্রসারিত করতে পারে, আমিকে টেনে নিয়ে যেতে পারে, পালাতে পারে, উন্মুক্ত করতে পারে। এই ক্রমাগত হয়ে উঠতে থাকা আমি, যা আসলে অন্য অনেকের সংযোগে, অন্য অনেকের কন্ট্রিবিউশনে, অন্য অনেকের মনোযোগে,
অন্য অনেকের নিবেদনে, দুহাত ধারা নিবেদনে এই আমি তৈরি হয়। তারপরে সেই আমিটিকে নিয়ে একজন কবি গর্ব করেন, অহংকার করতে পারেন যে আমি লিখলাম এই কবিতা। কবির গর্ব কবির কাছে নিশ্চয়ই থাকতে পারে। কবির গর্ব কেড়ে নেওয়ার কোন দুরভিসন্ধি আমাদের নিশ্চয়ই। তিনি তো এককভাবে ফাইনালি চূড়ান্তভাবে ভাষা দিচ্ছেন, রূপ দিচ্ছেন, আকার দিচ্ছেন, চেহারা দিচ্ছেন, তিনি তো। তাহলে তার তো এই প্রশস্তিটুকু প্রাপ্য। কিন্তু খেয়াল রাখা দরকার কাকে নিয়ে লিখছেন কবি, কোন ভাষা নিয়ে লিখছেন। যে ভাষায় 1000 বছরের আর্তনাদ ভরা আছে, দীর্ঘ নিঃশ্বাস ভরা আছে, উল্লাস ভরা আছে, চাহিদা ভরা আছে, বেদনা ভরা আছে, অভিমান ভরা আছে, সবাইকে নিয়ে লিখছেন। কাকে নিয়ে লিখছেন? ঔপন্যাসিক। এই যে আমরা উপন্যাসের পাতার বাইরে থাকা শত শত হাজার হাজার আলাদা আলাদা মানুষ, যাদের নাম বদলে আপনি ঔপন্যাসিক কিংবা আপনি লেখক, আপনি গল্পকার লিখছেন, আমাদেরই গল্প আপনি লিখছেন। আমরা একটা যৌথভাবে লিখছি। লেখা একটি যৌথ প্রক্রিয়া, এইটি আমাদের যে কোনো লেখা। তার যদি ক্রিয়েটিভ লেখা হয় তাহলে সেই লেখা আসলে একা লেখক লেখেন না। লেখকের একাকিত্ব নামক এই ধারণাটি যদি শেষ পর্যন্ত তাকে কেবল গর্বিত করে তুলবার জন্য ব্যবহৃত হয় তাহলে তা আমার মধ্যে বিনয়ের সঙ্গে বলতে চাই, আমি খুবই, আমার কথার কোনো মূল্য নেই, তাৎপর্য নেই, দাম নেই, ফেলে দেবেন, উড়িয়ে দেবেন। এই ঘর থেকে বেরিয়ে যাওয়া মাত্রই কথা ভুলে যাবেন, প্রলাপ বলে মনে করতে পারেন। তবু আমি হামলি বিনয়ের সঙ্গে বলতে চেষ্টা করব যে লেখা একটি যৌথ প্রক্রিয়া, যৌথ অনেকের। এত সমস্ত মানুষ যারা ট্রেনিং পাননি, যারা চর্চা করেননি, যারা লেখার কথা আলাদা করে ভাবেননি। আমি অনিতাদির ইন্টারভিউ করছিলাম, এখানে উনি উপস্থিত আছেন বলে ও কথা বলছে। অন্য কারো সম্পর্কে ওই কথা বলা যায়, পড়তে পড়তে আপ্লুত হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে। ছোটবেলার কথা বলেছিলেন অনিতাদি কিভাবে একেবারে ছোটবেলায় স্কুলেই যাবেন না প্রায় এরকম পরিস্থিতি, সেখান থেকে ধীরে 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 লেখায় লেখায় লেখায়, বইয়ের সঙ্গে সাহচর্যে, বন্ধুত্বে, তারপর স্কুল, চোখের অসুবিধা থাকা, লাইব্রেরি খুলে যাওয়া। লাইব্রেরিয়ান প্রথম দিকে তেমন করে বই দিতে চান না, পছন্দ করতেন না। বাচ্চা মেয়ে 12-13 বছর, এত কিছু বই পড়বে, আগেটা পড়েছিস? জবাব দেয়, এটা বলতে হয়তো। এক দিদিমণির কথা লিখেছিলেন, বলেছিলেন অনিতাদি, অপর্ণাদি। তিনি সামনে এসে বলেছিলেন, না বই দাও, পড়ুক। অজস্র একের পর এক, যে বয়সে পড়ার কথা নয় হয়তো, পড়তে শুরু করেছিল। প্রথম দিকে স্কুলে যাবেন কিনা, আদৌ লেখাপড়া করতে পারবেন কিনা শরীরের অসুস্থতার কারণে, এই সংশয় থাকা মানুষ তারপরে ধাপে ধাপে অলিভার গোল্ডস্মিথ করে দিচ্ছে 12, 14, 15 বছর বয়সে। কোথাকার কোন দেশের অলিভার গোল্ডস্মিথ? বাংলাদেশের কোন প্রান্তের এক অনিতা, বালিকায় প্রায়, তার সঙ্গে জুড়ে যাচ্ছে। তার লেখাকে কি ভেতর থেকে তৈরি করে দিচ্ছেন? তার আমির ভেতরে একটা ছোট্ট আসন কেড়ে অলিভার গোল্ডস্মিথ ছোট্টবেলায় পড়া একটুখানি বই, অনুবাদে হতে পারে, মূলেও হতে পারে, পড়ছে, ঠিক এসে বসছে। অনিতাদির ওই একাকিত্বের মধ্যে একখণ্ড অলিভার গোল্ডস্মিথ হচ্ছে, প্রায় বিস্মৃত, প্রায় ভুলে যাওয়া। কাঁদতে লেগেছেন অনিতাদি। কারা এরা? এটা সব অনিতাদির আমির মধ্যে, তার একক তথাকথিত সত্তা, তার মাঝখানে একেবারে মুক্তদানার মতো ঝলমল হচ্ছে। এ সবাই মিলে লেগেছে। এরা সবাই যদি না থাকে, এরা সবাই যদি আবদার না করে, অনুরোধ না করে, তাহলে কি হবে? তাহলে গল্প হবে না, লেখা হবে না। লেখক আমাদের চালক, কবি আমাদের চালক, আমাদের হয়ে তিনি, আমাদের সবার একাকিত্ব নিয়ে তিনি। তাই শেষ পর্যন্ত কবির, লেখকের একা থাকার সুযোগ নেই। আমরা যারা কবি নই, আমরা যারা লেখকও তেমন নই, একাকিত্ব আমরা রাখতে পারি। আমাদের একাকিত্ব কি লেখেন, তাদের তো আমাদেরকে নিয়ে লিখতে হবে। ফলে লেখকের তথাকথিত আমি, সেই আমির মাঝখানে এত লোক জুড়ে থাকে, বসে থাকে, এত লোক তাদের খবর পাঠায়, কথা পাঠায়, তাদের আবদার পাঠায়, দাবি পাঠায়, তাদের সঙ্গে
সঙ্গে ঘর করতে করতে কথা বলতে বলতে লেখকের সত্যি সত্যি ওই রোমান্টিক একা হয়ে থাকা কি আর সম্ভব হয় কখনো? লেখক কি শুধু নিজের কথা লেখেন? লিখতে পারেন, মনে করেন হয়তো কখনো কখনো অভিমান হয়ে লেখক মনে করেন যে আমি যদি আমারই কথা বললাম। লিখছেন না, আপনি কেবল আপনার কথা লিখছেন না, মাননীয় কবি বা নাট্যকার বা ঔপন্যাসিক, আপনি আমাদের কথা লিখছেন, আপনি আমাদের ভাষায় লিখছেন। তা যদি লিখতে না পারেন তাহলে আপনি কবি নন, সাহিত্যিকই নন। বা আপনি যদি ভাষায় লেখেন তাহলে আপনি আমাদের ধারাবাহিকতা লিখছেন। আপনি যদি গল্প লেখেন, কবিতা লেখেন, উপন্যাস লেখেন, কান্নার কথা লেখেন, বেদনার কথা লেখেন, তাহলে হতে পারে কোনো এক বিশেষ মুহূর্তে আপনার ব্যক্তিগত কোনো এক অভিজ্ঞতার কথা আপনি লিখছেন, কিন্তু সেই ব্যক্তিগত অভিজ্ঞতাকে কেউ সম্পন্ন করে তুলেছে, বানিয়ে তুলেছে, গড়ে তুলেছে কেবল আপনি একা তো নন, আরো কেউ কেউ আস্তে আস্তে। ঠিক যেভাবে কখনো কখনো স্বৈরাচারী রাষ্ট্র, ফ্যাসিস্ট রাষ্ট্র তার আচরণ দ্বারা, তার ভূমিকা দ্বারা, তার নিষেধ দ্বারা, তার আগ্রাসন দ্বারা একজন লেখককে লেখক করে তোলে। কেবল আপনাদের সকলে জানা আছে পিকাসোর সেই বিখ্যাত চমৎকার গল্পটির কথা। গের্নিকা এসেছিলেন পিকাসো, ধরপাকড় করছে, তারপরে ফ্রাঙ্কো সেনাবাহিনী এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, রাজার বিরুদ্ধে, সম্রাটের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কারা কারা ষড়যন্ত্র করছে এইসব নিয়ে খবর পেয়েছে তারা যে পিকাসো একটা এমন লোক যেহেতু কমিউনিস্টদের সঙ্গে তার ভাষা আছে, খুব বদমাইশ। তার ফলে তারা খুঁজতে খুঁজতে এসেছে, কিন্তু পিকাসোর ছবিতে তারা বুঝতে পারছে না কি সব আঁকে কি। বিখ্যাত একটা ছবি গের্নিকা তখন অর্ধ সমাপ্ত হয়ে গেছে, প্রায় এরকম রাখা আছে ঘরে। তো সৈনিকেরা, সেনাবাহিনী জিজ্ঞেস করছে তাকে যে এটা তুমি এঁকেছো? এই তো উত্তরটা বিখ্যাত হয়ে আছে পৃথিবীর ইতিহাসে, আপনারা সবাই জানেন। পিকাসো ঘাড় নেড়ে বলেছেন যে না, ওটা তোমরা এঁকেছো। সেরকম ফ্যাসিস্ট রাষ্ট্র যেভাবে লেখককে বানিয়ে তোলে, ঘটিয়ে তোলে, সেরকমই একা লেখকের মিথ, একা লেখক, একাকী তিনি, একাকী নির্জন স্বর কেবলমাত্র তিনি বলছেন, এইটা আসলে একটি মিথ। লেখক আসলে বহু 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 মানুষের একটা প্ল্যাটফর্ম, আশ্রয়। ওইখানে গেলে পাওয়া যায়, দাঁড়ানো যায় আমাদের বলা না বলা কথাগুলো, চিন্তাগুলো, বেদনাগুলো, অস্ফুট যা আছে, কথা কেউ কখনো শুনে না, বলে না, ভাবে না, সেগুলো ওইখানে পাঠানো যায়। লেখকও যদি একা থাকা প্র্যাকটিস করতে, লেখকও যদি একা হয়ে যেতেন, তাহলে আমাদের কি হতো? আমরা যারা লিখি না, আমরা যারা সাফার করি, আমরা লেখকের দিকে তাকিয়ে থাকি, কবির দিকে তাকিয়ে থাকি। তিনি আমাদের কথা লিখবেন, আর তিনি তো ভাষায় লিখবেন, তিনি চান বা না চান, ভাষায় হাত দিয়ে ভাষার শরীর থেকে, শব্দের শরীর থেকে নিশ্চিতভাবে ভেসে আসে, উড়ে আসে এবং লেখককে জুড়ে বসে বহু প্রাচীন মানুষের অভিজ্ঞতার পরত। কিছুতেই লেখককে তারা একা থাকতে দেবে। ভাষা একাকিত্ব বিরোধী, ভাষা যিনি ব্যবহার করেন তার অধিকার। ফলে একাকিত্ব কোন এক বেদনা বিলাসের জন্য থাকতে পারে। লেখক নামক এক পরিশ্রমী, লেখক নামক এক উৎসর্গীকৃত অপরের বেদনার জন্য, অপরের কথাকে, অভিজ্ঞতাকে ধারণ করার জন্য, পার্মানেন্ট করার জন্য, চিরকালীন করার জন্য, অপরকে অন্য অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য যিনি নিবেদিত, যিনি পরিশ্রমী, তার একা থাকা ঘটে না, ঘটতে পারে না। ফলে লেখক আসলে একা নয়, অনেক। তিনি একার বিরোধী, একার উল্টো। আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা। কল্পনা করুন একটা বিরাট মরুভূমির মধ্যে ধরা যাক, যেখানে কোনো দ্বিতীয় সত্তা নেই, কোনো দিন ছিল না, কেউ নেই, সম্বোধন করবারও কেউ নেই। এমন কোন একটা থট এক্সপেরিমেন্টের কথা বলছি, যদি এমন একটা জায়গার কথা পরিকল্পনা করা যায় যে কেউ 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 কোথাও নেই, তখন যে একটা একক একটা লোক, সে কি নিজেকে আর আমি বলে ডাকবার্তা দরকার করবে? কখনো তার কাছে সে বলবে যে আমি চোখ পেলাম আকাশে জ্বলে উঠল আলো, জেগে উঠল রং। কাকে বলবে? আমি সীমানা তৈরি করে তুমি অথবা সে অথবা তারা, অর্থাৎ
অর্থাৎ অপর। এই অপর কখনো কখনো আমি বাধক হয়ে যাই, আবার অপরেই কখনো কখনো আমিকে প্রসারিত করতে পারে, আমিকে টেনে নিয়ে যেতে পারে, পালাতে পারে, উন্মুক্ত করতে পারে। এই ক্রমাগত হয়ে উঠতে থাকা আমি, যা আসলে অন্য অনেকের সংযোগে, অন্য অনেকের কন্ট্রিবিউশনে, অন্য অনেকের মনোযোগে, অন্য অনেকের নিবেদনে, দুহাত ধারা নিবেদনে এই আমি তৈরি হয়। তারপরে সেই আমিটিকে নিয়ে একজন কবি গর্ব করেন, অহংকার করতে পারেন যে আমি লিখলাম এই কবিতা। কবির গর্ব কবির কাছে নিশ্চয়ই থাকতে পারে। কবির গর্ব কেড়ে নেওয়ার কোন দুরভিসন্ধি আমাদের নিশ্চয়ই। তিনি তো এককভাবে ফাইনাল চূড়ান্তভাবে ভাষা দিচ্ছেন, রূপ দিচ্ছেন, আকার দিচ্ছেন, চেহারা দিচ্ছেন, তিনি তো। ফলে তার তো এই প্রশস্তিটুকু প্রাপ্য। কিন্তু খেয়াল রাখা দরকার কাকে নিয়ে লিখছেন কবি, কোন ভাষা নিয়ে লিখছেন। যে ভাষায় 1000 বছরের আর্তনাদ ভরা আছে, দীর্ঘ নিঃশ্বাস ভরা আছে, উল্লাস ভরা আছে, চাহিদা ভরা আছে, বেদনা ভরা আছে, অভিমান ভরা আছে, সবাইকে নিয়ে লিখছেন। কাকে নিয়ে লিখছেন? ঔপন্যাসিক। এই যে আমরা উপন্যাসের পাতার বাইরে থাকা শত শত হাজার হাজার আলাদা আলাদা মানুষ, যাদের নাম বদলে আপনি ঔপন্যাসিক কিংবা আপনি লেখক, আপনি গল্পকার লিখছেন, আমাদেরই গল্প আপনি লিখছেন। আমরা একটা যৌথভাবে লিখছি। লেখা একটি যৌথ প্রক্রিয়া, এইটি আমাদের যে কোনো লেখা। তা যদি ক্রিয়েটিভ লেখা হয় তাহলে সেই লেখা আসলে একা লেখক লেখেন না। লেখকের একাকিত্ব নামক এই ধারণাটি যদি শেষ পর্যন্ত তাকে কেবল গর্বিত করে তুলবার জন্য ব্যবহৃত হয়, তাহলে তা আমার মতে, বিনয়ের সঙ্গে বলতে চাই, আমি খুবই, আমার কথার কোনো মূল্য নেই, তাৎপর্য নেই, দাম নেই, ফেলে দেবেন, উড়িয়ে দেবেন। এই ঘর থেকে বেরিয়ে যাওয়া মাত্র কথা ভুলে যাবেন, প্রলাপ বলে মনে করতে পারেন। তবু আমি হামদুলি বিনয়ের সঙ্গে বলতে চেষ্টা করব যে লেখা একটি যৌথ প্রক্রিয়া, যৌথ, অনেকের। এত সমস্ত মানুষ যারা ট্রেনিং পাননি, যারা চর্চা করেননি, যারা লেখার কথা আলাদা করে ভাবেননি। আমি অনিতাদের ইন্টারভিউ করছিলাম, এখানে উনি উপস্থিত আছেন বলে ওর কথা বলছি। অন্য কারো সম্পর্কে ওই কথা বলা যায়, পড়তে পড়তে আপ্লুত হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে। ছোটবেলার কথা বলেছিলেন অনিতাদি কিভাবে একেবারে ছোটবেলায় স্কুলেই যাবেন না প্রায়, এরকম পরিস্থিতি যখন, সেখান থেকে ধীরে 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 লেখায় লেখায় লেখায়, বইয়ের সঙ্গে সাহচর্যে, বন্ধুত্বে, তারপর স্কুল, চোখের অসুবিধা থাকা, লাইব্রেরি খুলে যাওয়া। লাইব্রেরিয়ান প্রথম দিকে তেমন করে বই দিতে চান না, পছন্দ করতেন না। বাচ্চা মেয়ে 12-13 বছর, এত কিছু বই পড়বে, আগেরটা পড়েছিস, জবাব দেয়, এটা বলতেন হয়তো। এক দিদিমণির কথা লিখেছিলেন, বলেছিলেন অনিতাদি, অপর্ণাদি। তিনি সামনে এসে বলেছিলেন, না বই দাও, পড়ুক। অজস্র, একের পর এক, যে বয়সে পড়ার কথা নয় হয়তো, পড়তে শুরু করেছিল। প্রথম দিকে স্কুলে যাবেন কিনা, আদৌ লেখাপড়া করতে পারবেন কিনা শরীরের অসুস্থতার কারণে, এই সংশয় থাকা মানুষ তারপরে ধাপে ধাপে অলিভার গোল্ডস্মিথ করে দিচ্ছে 12, 14, 15 বছর বয়সে। কোথাকার কোন দেশের অলিভার গোল্ডস্মিথ? বাংলাদেশের কোন প্রান্তের এক অনিতা, বালিকায় প্রায়, তার সঙ্গে জুড়ে যাচ্ছে। তার লেখাকে কি ভেতর থেকে তৈরি করে দিচ্ছেন? তার আমির ভেতরে একটা ছোট্ট আসন গেড়ে অলিভার গোল্ডস্মিথ ছোট্টবেলায় পড়া একটুখানি বই, অনুবাদে হতে পারে, মূলেও হতে পারে, পড়ছেন, ঠিক এসে বসছেন। অনিতাদির ওই একাকিত্বের মধ্যে একখণ্ড অলিভার গোল্ডস্মিথ হচ্ছে, প্রায় বিস্মৃত, প্রায় ভুলে যাওয়া। কাঁদতে লিখেছেন অনিতাদি। কারা এরা? এটা সব অনিতাদির আমির মধ্যে, তার একক তথাকথিত সত্তা, তার মাঝখানে একেবারে মুক্তদানার মতো ঝলমল হচ্ছে। এ সবাই মিলে লিখেছে। এরা সবাই যদি না থাকে, এরা সবাই যদি আবদার না করে, অনুরোধ না করে, তাহলে কি হবে? তাহলে গল্প হবে না, লেখা হবে না। লেখক আমাদের চান, কবি আমাদের চান, আমাদের হয়ে তিনি, আমাদের সবার একাকিত্ব দিয়ে তিনি। তাই শেষ পর্যন্ত কবির, লেখকের একা থাকার সুযোগ নেই। আমরা যারা কবি নই, আমরা যারা লেখকও তেমন নই,
একাকিত্ব আমরা রাখতে পারি। আমাদের একাকিত্ব নীতি লেখেন, তাদের তো আমাদেরকে নিয়ে লিখতে হবে। ফলে লেখকের এই কথা বলতে তো আমি, সেই আমির মাঝখানে এত লোক জুড়ে থাকে, বসে থাকে, এত লোক তাদের খবর পাঠায়, কথা পাঠায়, তাদের আবদার পাঠায়, দাবি পাঠায়, তাদের সঙ্গে ঘর করতে করতে, কথা বলতে বলতে লেখকের সত্যি সত্যি ওই রোমান্টিক একা হয়ে থাকা কি আর সম্ভব হয় কখনো? লেখক কি শুধু নিজের কথা লেখেন, লিখতে পারেন? মনে করেন হয়তো কখনো কখনো অভিমান হয়ে লেখক মনে করেন যে আমি যদি আমারই কথা লিখলাম। লিখছেন না, আপনি কেবল আপনার কথা লিখছেন না। মাননীয় কবি বা নাট্যকার বা ঔপন্যাসিক, আপনি আমাদের কথা লিখছেন, আপনি আমাদের ভাষায় লিখছেন। তা যদি লিখতে না পারেন তাহলে আপনি কবি নন, সাহিত্যিকই নন। তাহলে আপনি যদি ভাষায় লেখেন তাহলে আপনি আমাদের ধারাবাহিকতায় লিখছেন। আপনি যদি গল্প লেখেন, কবিতা লেখেন, উপন্যাস লেখেন, কান্নার কথা লেখেন, বেদনার কথা লেখেন, তাহলে হতে পারে কোনো এক বিশেষ মুহূর্তে আপনার ব্যক্তিগত কোনো এক অভিজ্ঞতার কথা আপনি লিখছেন, কিন্তু সেই ব্যক্তিগত অভিজ্ঞতাকে কেউ সম্পন্ন করে তুলেছে, বানিয়ে তুলেছে, গড়ে তুলেছে কেবল আপনি একা তো নন, আরো কেউ আশপাশে। ঠিক যেভাবে কখনো কখনো স্বৈরাচারী রাষ্ট্র, ফ্যাসিস্ট রাষ্ট্র তার আচরণ দ্বারা, তার ভূমিকা দ্বারা, তার নিষেধ দ্বারা, তার আগ্রাসন দ্বারা একজন লেখককে লেখক করে তোলে। যেমন আপনাদের সকলের জানা আছে পিকাসোর সেই বিখ্যাত চমৎকার গল্পটির কথা। গের্নিকা এঁকেছিলেন পিকাসো, ধরপাকড় করছে, তারপরে প্রাণকোষ সেনাবাহিনী এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, রাজার বিরুদ্ধে, সম্রাটের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কারা কারা ষড়যন্ত্র করছে এইসব নিয়ে খবর পেয়েছে তারা যে পিকাসো একটা এমন লোক যে কমিউনিস্টদের সঙ্গে তার ভাবসাব আছে, খুব বদমাইশ। তার ফলে তারা খুঁজতে খুঁজতে এসেছে, কিন্তু পিকাসোর ছবিতে তারা বুঝতে পারছে না কি সব আঁকে কি। বিখ্যাত একটা ছবি গের্নিকা তখন অর্ধ সমাপ্ত হয়ে গেছে, প্রায় এরকম রাখা আছে। তো সৈনিকেরা, সেনাবাহিনী জিজ্ঞেস করছে তাকে যে এটা তুমি এঁকেছো? এই তো উত্তরটা বিখ্যাত হয়ে আছে পৃথিবীর ইতিহাসে, আপনারা সবাই জানেন। পিকাসো ঘাড় নেড়ে বলেছেন যে না, ওটা তোমরা এঁকেছো। সেরকম ফ্যাসিস্ট রাষ্ট্র যেভাবে লেখককে বানিয়ে তোলে, ঘটিয়ে তোলে, সেরকমই একা লেখকের মিথ, একা লেখক, একাকী নির্জন স্বর কেবলমাত্র তিনি বলছেন, এইটা আসলে একটি মিথ। লেখক আসলে বহু 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 মানুষের একটা প্ল্যাটফর্ম, আশ্রয়। ওইখানে গেলে পাওয়া যায়, দাঁড়ানো যায়, আমাদের বলা না বলা কথাগুলো, চিন্তাগুলো, বেদনাগুলো, অস্ফুট যা কথা কেউ কখনো শুনে না, বলে না, ভাবে না, সেগুলো ওইখানে পাঠানো যায়। লেখকও যদি একা থাকা প্র্যাকটিস করতে, লেখকও যদি একা হয়ে যেতেন, তাহলে আমাদের কি হতো? আমরা যারা লিখি না, আমরা যারা সাফার করি, আমরা লেখকের দিকে তাকিয়ে থাকি, কবির দিকে তাকিয়ে থাকি। তিনি আমাদের কথা লিখবেন, আর তিনি তো ভাষায় লিখবেন, তিনি চান বা না চান। ভাষায় হাত দিলে ভাষার শরীর থেকে, শব্দের শরীর থেকে নিশ্চিত ভেসে আসে, উড়ে আসে এবং লেখককে জুড়ে বসে বহু প্রাচীন মানুষের অভিজ্ঞতার পরত্ব। কিছুতেই লেখককে তারা একা থাকতে দেবে। ভাষা একাকিত্ব বিরোধী। ভাষা যিনি ব্যবহার করেন তার অধিকার। ফলে একাকিত্ব কোন এক বেদনা বিলাসের জন্য থাকতে পারে। লেখক নামক এক পরিশ্রমী, লেখক নামক এক উৎসর্গীকৃত অপরের বেদনার জন্য, অপরের কথাকে, অভিজ্ঞতাকে ধারণ করার জন্য, পার্মানেন্ট করার জন্য, চিরকালীন করার জন্য, অপরকে অন্য অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য যিনি নিবেদিত, যিনি পরিশ্রমী, তার একা থাকা ঘটতে পারে না। ফলে লেখক আসলে একা নয়, অনেক। তিনি একার বিরোধী, একার উল্টো। আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা।